আসসালামু আলাইকুম। আহ, আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি সময় কথা দিয়ে কথা রাখতে না পারার জন্য। এর জন্য অবশ্যই কারণ ছিল। আমার একজন দাদা, উনি সিএমএইচে ভর্তি ছিল প্রায় 1 মাস। উনি আসছে, ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম। তো যেহেতু বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি কথা বলতেছিল, আমি মানে হুট করে উঠে আসাটা বেয়াদবি হয়ে যায়, এই জন্য আসতে পারি নাই। তো আজকে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার সানভিকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য তারা আমাকে সাহায্য করেছেন এবং আমার সহযোগী হিসেবে তারা আমার পাশে দাঁড়িয়েছেন। এই জন্য আসলে আমার মতো একজন মানে মানুষের পাশে যে এইভাবে সবাই এসে দাঁড়াবে, কারণ আমি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমি এমন কিছু না, আমি খুব নগণ্য এবং সাধারণ ঘরের একটা ছেলে। আমি আসলে ভাবতে পারি নাই যে এভাবে আপনাদেরকে পাওয়া যাব। আর আমার কেন জানি মনে হয়েছিল যে আমি একটা পোস্টও করেছিলাম। হ্যাঁ, আমি একটা পোস্ট করেছিলাম যে আমি আগে জানতাম আমার মা বাবা, আমার ফ্যামিলি, ওরাই হচ্ছে আমার পরিবার। এখন দেখছি বাংলাদেশের সবাই আমার পরিবার, এবং এটার প্রমাণ আমি আজকে পেয়ে গেছি। এর জন্য আমি অন্তর থেকে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইটুকু কৃতজ্ঞতাই হয়তোবা এই আমার হয়তোবা এর জন্য যথেষ্ট না, তারপরেও করছি। এখন কথা হলো, আমি আপনারা একটু বলেন, এখানে অনেকেই আমার থেকে ভালো জ্ঞান রাখেন। হ্যাঁ, আপনারা অনেকে ভালো অভিজ্ঞতা রাখেন। তো আমার কথা হচ্ছে যে আমি আমার মেয়ের অধিকার চাচ্ছি, আমি আমার মেয়েকে চাচ্ছি। এতদিন কিন্তু আমি আপনাদের কাছে অথবা কারো কাছে আমি কোনো ধরনের কমপ্লেন করি নাই, এবং আমি কোনো সোশ্যাল মিডিয়াতেও আসি নাই, কোনো কিছুই করি নাই। কারণ হচ্ছে সাদাত সাহেব যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমি আমার মেয়ের কথা অনুযায়ী সে ওখানে ভালো ছিল, আদরে ছিল, এবং সে অ্যাভেলেবেল আমার কাছে আসতো যাইতো, যখন স্কুল বন্ধ হইতো আসতো, আবার যাই দিয়ে আসতাম। এবং যখন ইচ্ছা তখনই সে আমার সাথে প্রতিদিনই 8 বার 10 বার আমার সাথে ভিডিও কলে কথা হতো। শুধু আমার সাথে না, আমার আম্মা আব্বার সাথে, আমার ছোট 2টা মেয়ের সাথে, আমার বোনের সাথে, আমার বোনের মেয়েদের সাথে সে কথা বলতো, এবং সবাই ওরে বুবু ডাকে। সবার বড়, যেহেতু আমার ফ্যামিলির বড় মেয়ে, সবাই ওরে বুবু ডাকে। এবং এই কারণে তো যার এখন যে কারণে আমি আসছি সেটা হচ্ছে যে আমি আমার মেয়ের সাথে তারপরে আর যোগাযোগ করতে পারি নাই। তনি আমার নামে একটা মিথ্যে জিডি করছে, যে সে বলছে, জিডি কপিটা আমার কাছে আছে। তো সে বলছে যে 11/11/2025 আমি ওর বাসার নিচে যাই, তারপর ওর বাসায় যাওয়ার চেষ্টা করি, হুমকি ধামকি দিই তাকে। আমি কিন্তু এর আগেই আমি স্বীকার করছি যে আমি ওর বাসায় যাইনি, বাসার নিচে আমি গেছি। এবং সেটা কবে? সেটা হচ্ছে 11/8/2025। আবার বলি 11 সেপ্টেম্বর 2025। এটার প্রমাণ আমার কাছে আছে। এবং সে যে কমপ্লেনটা করছে, জিডির মধ্যে যেটা উল্লেখ করা আছে যে আমি তার বাসায় যাই, তাকে চিল্লাপাল্লা করছি, জোর করে বাসায় ঢুকতে চাইছি, এবং সে এর কারণ জানতে চাইলে আমি বলছি যে আমি তারে হুমকি দিছি এবং আমি আমার মেয়েকে জোর করে উঠাই নিয়ে যাবো, এই ধরনের কথা বলছি। তো আমার কথা হচ্ছে আজকে হচ্ছে আজকে কয় তারিখ মামা? আজকে কয় তারিখ? 24। তাহলে 13 দিনের পার্থক্য। 13 দিনের পার্থক্য নিশ্চয়ই ওই এলাকার অথবা ওই বাসার অথবা আশেপাশের কোনো বাসার অথবা নগর ভবনের সিসি ক্যামেরা ফুটেজ আছে, এটা দেখাইতে বলেন। হ্যাঁ, ওই বাসারই সিসি ফুটেজ আছে, এবং এই আমার কাছে এর এভিডেন্সও আছে যে আমি চিল্লাপাল্লা করছি কিনা। ওই দিনের পোস্ট আপনারা এই মুহূর্তে তনির ফেসবুকে ঢুকে দেখেন, তনি
সানভি এবং সরফরাজ, হ্যাঁ সানভি একটা লাল টি শার্ট পরা ছিল। ওই দিনই ওরা রেস্টুরেন্টে থেকে আমারে বলছে যে ওরা মাওয়াতে আছে। আমি ব্যর্থ হয়ে ফিরে আসি, এই কিশোরগঞ্জ থেকে ঢাকায় যায় আমি ফিরে আসি। আমি কিন্তু এখনো অস্বীকার করিনি, কিন্তু মিথ্যে কথা কেন বলবা? মিথ্যে কথা বলার তো দরকার নাই। আমি এখন চাচ্ছি আমার মেয়ের নিরাপত্তা। আমার মেয়ে ছোট মানুষ, তাকে দিয়ে যা বলাচ্ছে সেটাই। সে আমাকে বারবার বলতেছে যে আমি আমার মেয়েটাকে ট্রমার মধ্যে ফেলে দিচ্ছি, আমি আমার মেয়েটাকে কনফিউজডের মধ্যে ফেলে দিচ্ছি। সে এখন ভয় পাচ্ছে, সে এই খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে। একজন বাবা একটা মেয়ের অধিকার চাইতেছে, আমার মেয়ে প্রাউড ফিল করবে, সে ভয় পাবে না। সে ভয় পাবে না এই জন্য যে আমার বাবা আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমার বাবা লড়াই করছে। সে এই জন্য, মানে আমি তো তার নিয়ে কোনো মিথ্যা এলিগেন্ট দেই নাই। সে তার ইমোশনে কোন জায়গায় লাগবে যখন একটা মা তার সন্তানকে দিয়ে মিথ্যে কথা বলাবে তার বাবার সম্পর্কে, তখন সে ভয়ে বলবে এবং তার এটা মারাত্মক রকমের একটা মেন্টাল টর্চার হবে যে আমার মা এগুলা কি বলতেছে আমার বাবার সম্পর্কে, যে বাবাকে আমি এত ভালোবাসি। হ্যাঁ, যে বাবাকে আমি এত ভালোবাসি, আমার মা এগুলা কি বলতেছে, কিন্তু সে তো বাধ্য হয়ে জোর করে তারে দিয়ে বলাইতেছে। আমি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি একটা চ্যালেঞ্জ করছিলাম যে সানভি আমি যদি খারাপই হয়ে থাকি, আমি যদি খারাপ বাবা হয়ে থাকি, তাহলে 1 সপ্তাহের জন্য সানভিকে আমাকে দাও। তুমি যদি কুফুরি করেই না থাকো অথবা কোনো ধরনের কনভিন্স করার চেষ্টা না করো, তুমি নিজে তো মানে ওকে অন্যদিকে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করতেছোই, এবং ইভেন তুমি ওই যে ফেসবুকের মাধ্যমে দেখলাম তুমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছ, ডাক্তার দিয়ে পর্যন্ত তার মাইন্ড ডাইভার্ট করার জন্য তুমি চেষ্টা করতেছো। তুমি এটাকে কি পরিমাণ মেন্টালি প্রেশার তুমি দিচ্ছ? তুমি কি ভাবছো আমাকে এই অবৈধ লিগেল নোটিশ, আমার নামে অবৈধ জিডি, এগুলা করে তুমি বাবা সন্তানের ইয়া থেকে আমাকে দূরে সরাই দিবা? ইজ ইট নট পসিবল। আমি কিন্তু বলছি, আমি হেরে গেলেও আমি সেই বাবা হেরে যাব যে আমার মেয়ে সারা জীবন বলবে যে আমার মায়ের কাছ থেকে এই নরক থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার বাবা সর্বোচ্চ চেষ্টাটুকু করে গেছে, এবং এর জন্য আমার 2 মেয়ে প্রাউড ফিল করবে, এবং আমার মেয়েকে, আমার সানভিকে সারা দুনিয়ার মানুষ বলবে যে তুমি একটা ভালো বাবার সন্তান, তোমার শরীরে একটা ভালো বাবার রক্ত। এটা আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি, কারণ রক্ত কখনো বেইমানি করে না। আমার রক্ত কখনো খারাপ হইতে পারে না। ফেসবুক আদালত কিনা? ফেসবুক কি আদালত? কথা বলতে হইলে আদালতে আসো। ফেসবুক যদি আদালত না হয়, তাহলে আমার নামে, আমার পরিবারের নামে কেঁদে কেঁদে এত বিচার দেওয়া হয়েছে, আমাকে এত খারাপ করা হয়েছে, আমার ফ্যামিলিকে এত খারাপ হয়েছে, তখন আদালত ছিল। এই আদালত কবে বন্ধ হয়ে গেল? আমার তো যদি এই এই যে জিডির মতো করে এরকম লিগেল নোটিশের মতো করে যদি বলতো যে ফেসবুক তো তখন আদালত ছিল, এখন এটা ফেসবুক হয়ে গেছে, আপনি আর কথা বলতে পারবেন না, তাহলে আমি আর কথা বলতাম না। আমার মেয়েটাকে, আমি আবারও বলছি, আমার মেয়েটাকে কুফরি করা হয়েছে, এবং এই যে বিভিন্ন ডক্টর দিয়ে তার মাইন্ড ডাইভার্ট করার জন্য সে এই ডক্টর নিয়োগ করছে, এবং যতভাবে প্রয়োজন। আমার কাছে খবর আছে তার 2জন বান্ধবী, তারাও আমার সানভির সঙ্গে ইয়া করছে যে এই সানভিকে যে করে হোক, মানে 24 ঘন্টা একটা বোঝানোর মধ্যে থাকে আমার মেয়েটাকে, এরকম প্রেশারের মধ্যে তারা রাখছে। আমি কি কারণে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো জানতে পারছি যে লন্ডনে রাসেল নামে একটা লোকের সাথে, একটা ক্রিমিনালের সাথে তার ইয়া হয়েছে। ক্রিমিনাল তো আমি বলি নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই তনির তৃতীয় হাজবেন্ডকে ক্রিমিনাল বলতেছে। এখন সে হচ্ছে, যেহেতু আমাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে, আরো 10টা মেয়ের মতো সে 1000টা বিয়ে করুক, আমার প্রবলেম নাই। আমার কথা হচ্ছে যে আমার সানভির সাথে আমার যোগাযোগ করা কেন বিচ্ছিন্ন করলো? আমি তো জানি যে আমার সানভির সাথে শুধু এটাই না, সে আমার সানভির সাথে ভিডিও কলে কথা বলতে পর্যন্ত দেয় না।
সে আমার মেয়েকে শিখায় দেয় তুমি আমার বাবা না, তুমি লাইভে কেন আসছো, তুমি যদি আমার বাবাই হইতে তাহলে তুমি লাইভে আসতে না। কোনটা আমার মেয়ের কণ্ঠ আর কোনটা আমার মেয়ের ভাষা, এই দুইটাই আমি জানি, এই দুইটাই আমি জানি। আজকে আমার সাথে একজন বসে আছে, কারণ আমি তো কোনো ব্লগার না, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি কোনো কিছু না। আমি আমি একটা যুদ্ধে নামছি, অসহায় বাবার যুদ্ধ হচ্ছে। আমি আমার মেয়েকে এভাবে লন্ডন ইংল্যান্ডে পাচার হইতে দিব না। আমার মেয়ের এমন কোনো বয়স হয়ে যায় নাই 11 বছরের একটা মেয়েকে লন্ডনে পাঠিয়ে দিবে, এর ড্রাইভার কে নেবে? কে নিবে? যে মেয়েটাকে কিশোরগঞ্জে আসলে, আমার বাসায় আসলে তারে আমি মুখে তুলে খাওয়াই দিতে হয়, যে নিজের কাপড়গুলা ধুতে পারে না। আবার কেউ কেউ বলতে পারে ওখানে সব দায়িত্ব নেয় হচ্ছে গিয়ে ওই গভর্নমেন্ট, সব দায়িত্ব ইয়ে করবে, আপনার মেয়ের কিছু করতে পারে না, রানীর মতো থাকবে না। এরকম একটা শিশু রানীর মতো আরেক জায়গায় এক বিদেশে পড়ে থাকলে তো হবে না, তার জ্বর আসতে পারে। বাবার আদরটা কি ওই গভর্নমেন্ট করবে? বাবার সেবাটাকে, আমি তো এত ডিজিটাল হয়ে যাই নাই, এত আমার তো দরকার নাই। আমার মেয়ে আজকে ইন্টারে পড়তো, আমার মেয়ে আজকে বিবিএ পড়তো, আমার মেয়ে আজকে পিএইচডি করতে যেত, 100 বার যাবে। আমি এইভাবে না পারি, আমার মেয়ে তখন যদি হয় একটা পিএইচডি একটা ডিগ্রি আনতে যায়, আমি জায়গা বিক্রি করে পাঠাবো। আর আমার এইটুকু তো আছে, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি তাকে আমার আমার ইয়া করার চেষ্টা করব, কিন্তু সেটা হচ্ছে আমার সামর্থ্যের মধ্যে। এখন আপনার অনেক কিছু আছে, আপনি চাইবেন যে প্রতি মাসে 1 লাখ টাকা করে মেয়েকে খরচ দেওয়ার, এটা তো আমার সামর্থ্যে নাই। আমার তো অন্য বাচ্চাদেরকে আমি পড়াশোনা করাচ্ছি আমার সামর্থ্যের মধ্যে। কিশোরগঞ্জ থেকে রাষ্ট্রপতি হয়েছে, লন্ডনে যায় পড়াশোনা করে হয় নাই, গুরুদয়াল কলেজে থেকে পড়াশোনা করছে, সাধারণ স্কুলে, সাধারণ সরকারি স্কুলে, সাধারণ সরকারি কলেজে পড়াশোনা করে তারপরে হয়তোবা ঢাকা ভার্সিটি, তারপর অন্যান্য জায়গায় পিএইচডি নিয়ে মাস্টার্স করে দেন, তারা রাজনীতি করে একটা স্টেবল পর্যায়ে গেছে। কিশোরগঞ্জের অনেক, আপনারা জানেন একটা সময়ে কিশোরগঞ্জের সর্বোচ্চ লেভেলের যে পজিশনে থাকার তারা কিশোরগঞ্জের ছিল। তো কিশোরগঞ্জ থেকে যদি এত কিছু হইতে পারে, তাহলে আমার সানবি মানুষ হইতে পারবে না? আমি সানবির একদম ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি, এটা কি কোনো যৌক্তিক কথা? আপনারা বলেন। আমাকে ভয় দেখায় এইভাবে দমায় রাখা যাবে না। আমি যদি জেলেও যাই, তাও আমি ওখানে গিয়েও আমি অধিকার তুলবো, আমার মেয়ের অধিকার আমি চাইবো, আমার মেয়ের সেফটি আমি চাইবো। কারণ একজন সন্ত্রাসীর কাছে, একজন ক্রিমিনালের কাছে আমি আমার মেয়েকে পাঠাতে পারবো না, কোনোভাবেই না। কারণ আমার প্রবলেম, এর লাইবিলিটিস তখন কেউ নিতে চাইবে না। আমার তো এই সামর্থ্য নাই যে আমি এম্বাসিতে যাই দাঁড়াইলে লন্ডন আমাকে ভিসা দিয়ে দিবে। আমার তো লন্ডন যাওয়ার দরকার নাই, লন্ডন যাওয়ার দরকার আছে, আমার লন্ডন যাওয়ার দরকার নাই। আমার মেয়ে যেদিন নিজে চলতে পারবে, নিজের ভালো নিজের খারাপ যেদিন সে বুঝতে পারবে, সেদিন সে পৃথিবীর যে কোনো জায়গায় যায়, আমি আমার সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার, তার কাছে থাকার, তাকে হেল্প করার সর্বোচ্চটুকু চেষ্টা করব। শুধু আমি না, আমার ফ্যামিলি সবাই চেষ্টা করবে, এখন আপনি 3টা না, আপনি 30টা বিয়ে করেন, আমার কিছু বলার নাই। কিন্তু আমার তখনই বলার আছে যখন আমি আমার মেয়ের লাইফ ইনসিকিউর ফিল করব। এখন একজন ক্রিমিনালের কাছে আপনি পাঠিয়ে দিবেন, আমার মেয়ে বলতেছে থাইল্যান্ডে চলে যাব। থাইল্যান্ডেও আপনার কেউ ক্রিমিনাল থাকতে পারে, আমি তো সেটা জানি না কোন উদ্দেশ্যে এত কেন ব্যস্ত মেয়েকে দেশের বাইরে পাঠানোর। বাংলাদেশে তাহলে প্রতিষ্ঠানের অভাব? এত বছর তো আমি কথা বলি নাই, সাদত রহমান সাহেব থাকতে আমার একবারও মনে হয় নাই যে আমার মেয়েটা ঢাকায় ওই তোমার কাছে ইনসিকিউর ভাবে আছে। আজকে আমাকে বলা হচ্ছে যে আমার ফেসবুক থেকে আমি যেন আমার সকল ধরনের লাইভ, আমার সকল ধরনের পোস্ট যেন ডিলিট করে দেই। আমার নামে যে বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে যে বাজে একটা কথা বলছো, সেটা তুমি ডিলিট করছো। এর জবাব আপনারা চান যে সেটা ডিলিট করছে কিনা, সেটা ডিলিট করতে বলেন, আমি সব ডিলিট করে দেব। মিথ্যে কথা বলতে বলতে আমার পরিবার সম্পর্কে যখন এত বাজে কথা বলা হয়েছে, তখন আমি যদি ভাইরাল হইতে চাইতাম, তখন আমি প্রতিবাদ করতে পারতাম। কারণ আমি চিন্তা করছি, আচ্ছা তার বলার সে বলতে থাকুক,
যা মন চায় তা বলতে থাকুক, আমার এগুলো নিয়ে কোনো কিছুরই দরকার নাই। আমি আমার মেয়েটা ওইখানে আছে যেহেতু, কারণ সে কিন্তু আমার মেয়েকে নিয়ে গেছে একজন লয়ারের মাধ্যমে, একটা এগ্রিমেন্ট করে সে আমার মেয়েকে নিয়ে গেছে। এখন এগ্রিমেন্টের মধ্যে আমি কি আসছি এই নিয়ে কথা বলতে? এগ্রিমেন্টের মধ্যে লেখা ছিল রুবায়েত ফাতিমা তনি তার এই শিশু সন্তানকে রেখে রাতের বেলা বাইরে থাকতে পারবে না। এগ্রিমেন্টটা আছে, আমি দেখাইতে পারবো। কিন্তু সে কি করছে, দিনের পর দিন বাইরে ছিল, শুধু রাত না। ওর বাসার দারোয়ান আমাকে বলছে, ম্যাডাম তো 4টা-5টার আগে বাসায় আসে না স্যার, আপনি চলে যান, আপনি শুধু শুধু এখানে দাঁড়ায় থাকবেন, শুধু শুধু এখানে দাঁড়ায় থাকবেন। আমি তো কারো কাছে যে প্রমাণ চাই নাই, আমি কারো কাছেই প্রমাণ চাই নাই। আমাকে এইখানে এই সোশ্যাল মিডিয়া থেকেই আমি সবকিছু নিছি, সবকিছু নিছি। সোশ্যাল মিডিয়া থেকেই তো এই অনেকেই অনেক কিছু বলে ফেলছে। তো আমার তো এত কিছু জানার দরকার নাই। আমার সানভি ভালো আছে, আমার সানভি ভালো থাকবে, এটাই আমার জানার দরকার ছিল। যেহেতু আমি আমার সানভির সাথে কথা বলতে পারছি না, সে শুধুমাত্র অনলি আমার সাথে ভয়েস টেক্সটে কথা বলে এবং তার শিখানো কথাগুলো সে আমাকে বলে যাচ্ছে। আমি তার কাছে উত্তর জানতে চাইলে সে আমাকে, আজকে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইতে পারো, হ্যাঁ, লিগেল নোটিশের ছবি পাঠাইতে পারো, তো এখন পর্যন্ত আমার মেয়েটা কি করে জানতে চাইলাম ভিডিও কলে, তোমার এইটুকু সময় নাই। এখন সময় আসে কোত্থেকে তোমার? থানায় থানায় দৌড়াইতে পারো মেয়েটাকে নিয়ে, কই আমি তো কোনোদিন ইয়ে করি নাই। সানভি তো অনেকবার আসছে, সে যাইতে চায় নাই, সে যাইতে চায় নাই। আপনারা দেখবেন, আপনাদের সাথে আজকে একটু কথা বলাই দিই, যে যাকে নিয়ে আমার আমার ঢাকায় আসা যাওয়ার যে আমার যে রাস্তায় যে আমি যার সাথে কথা বলতো, যে আমাকে প্রক্সি দিত, একা তো যাইতাম না, দুজন মিলে যাইতাম। তো যে আমার সাথে ইয়ে করতো, মামা তুমি আর কি এদিকে আসো, যে আমার সাথে যাইতো, আপনারা তাকে জিজ্ঞেস করে দেখেন, আমি তার সাথে দুজন মিলে আমরা একসাথে যাইতাম। হ্যাঁ, সে সম্পর্কে আমার ভাইগনা হয়। আমরা যেহেতু আমরা কাছাকাছি সমবয়সী, ও হয়তো আমার কিছুটা সিনিয়র হবে, তো সেক্ষেত্রে আমি মামা ডাকি, সেও আমার মামা ডাকে। আমরা দুজন কথা বলতে বলতে যাইতাম। সানভি গোটা রাস্তা কাঁদতে কাঁদতে যাইতো, আমি বুঝাইতাম, মামা বুঝাইতো। মামা সে যাইতে চাইতো না, তুমি বলো। কান্নাকাটি করতো। মামা বুঝাইতে বুঝাইতে সারা রাস্তায় নিয়ে যাইতো। মামা বলতো যে যা, তোর মা তো ওই জায়গায় আছে। ওই নিয়ে কোনো মানে ওই বিষয়টা নিয়ে কোনো ইয়া হইতো না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এক মানে কমপক্ষে 20 দিন আসা যাওয়া করছে। 20 দিনের মধ্যে কোনোদিন দেখি নাই যে সে তার মন তাইকা সে যে ওই কাজে ওই জায়গায় যাইতে চাইছে। আসার পরে আসার সময় হাসি খুশি, যাওয়ার সময় কান্না। এই কান্না কণ্ঠে এই কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এইভাবেই গেছে। মামা তাদের বুঝাইতে বুঝাইতে নিছে। যে সেটা তো আমার চোখের দেখা। আর যেটা নিয়ে বলছে যে ওই দিনের যে বিষয়টা, এটা ছিল 11 তারিখ, 8 মাস, 8-এ, হ্যাঁ 11-8-এ আমরা রাত্রে গেছি ওই জায়গায়। যাওয়ার পরে মানে মামা বলো কয়টার দিকে গেছি? গেছি সময় 11টা। এবং কি কারণে লেট হয়েছে? 11টায় গেছি, যাওয়ার যে লেট হয়েছে রাস্তার ইয়ার কারণে লেট হয়েছে, যে গেছি 11টায়। আমরা অনেক রাত্র পর্যন্ত ওই জায়গায় ছিলাম। ওরা বলতেছে এই মাওয়াতে গেছে, এই গেছে ওই গেছে, মামার সাথে দেখা করে নাই। আমরা মামা ওই জায়গায় মানে কি বলবো আপনাকে, যে এমন ভাবে কান্না করছে ছোট ফুলাপানের মতো। আমি মামারে বুঝাও পারি নাই। ও মামার শুধু একটা কথাই যে আমি একবার আমার মেয়েকে দেখবো, আমার মেয়ের সাথে কথা বলবো, তারপরে যাব। মামা আসতে চায় নাই, শুধু কান্না করছে। আমরা বুঝ দিয়ে মামার ওইখান থেকে নিয়ে আসছি। এখন আমি বুঝতেছি না যে কি কারণে ওরে লন্ডন পাঠানোর দরকার। ও বাংলাদেশে থেকে অন্তত ইন্টারটা কমপ্লিট করুক। ওনার যদি এতই প্রয়োজন হয় যে মেয়েরে বিদেশে পাঠাইবো, ঠিক আছে, অন্তত ইন্টারটা কমপ্লিট করার পরে ওনাকে ওই মেয়েটাকে বিদেশ পাঠাক। এত ছোট একটা মেয়েকে বিদেশ পাঠানো আমি কোনো যৌক্তিক মনে করতেছি। তোমার কত বছর তুমি আমার সাথে একসাথে ঢাকা আসা যাওয়া করতেছো? তো অনেক দিন, প্রায়
প্রায় 6 বছরের মতো হবে, 5-6 বছর। 5-6 বছর 5-6 যাবত। বছর। 5-6 বছর যাবত তুমি আমার সাথে ঢাকা আসা যাওয়া করতেছো। এর মধ্যে কোনোদিন কি সানবি মানে নিজ ইচ্ছায় ঢাকা যেতে চাইছে? না না, আমি তো সেটা হ্যাঁ, আগেই বললাম যে যতবার নিয়ে গেছি, এই কিশোরগঞ্জ থেকে ওঠার পরেই, আমার গাড়িতে ওঠার পরেই ঢাকা পর্যন্ত সে কাঁদতে কাঁদতে গেছে। আমার মেয়ে এমনও বলছে যে বাবা আমি তোমার কাছে যে আদর পাই, আমার আমার সানবি আমাকে বলতো বাবা আমি তোমার কাছে যে আদর পাই আমি ওখানে সেই আদর পাই না। মামা সত্য না মিথ্যা বলো? এটা তো কি বলতে হবে, বলো, এটা তো অবশ্যই সত্য। বলো আমি সত্য তো না সেটা মিথ্যা বলছি বলো। মামা, যে এটা হ্যাঁ, তো আমি কোনো মিথ্যা কথা বলি না। আমি ওনাকে শিখায়ও নিয়ে আসিনি, কারণ যা সত্য তা সত্য, যা সত্য তা সত্য, সত্য সবসময় সত্য, সত্য সবসময় সত্য। আজকে আমি এখান থেকে আমি আমার মেয়ের জন্য যে আন্দোলনটা করতেছি, আমার মেয়ের সিকিউরিটির জন্য, আমার মেয়ের এটা হচ্ছে তার জীবন মরণের প্রশ্ন হয়ে গেছে। আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন হয়ে গেছে। আজকে আমি যদি পিছায় যাই, এরকম আরো অনেক বাবা অনেক মা পিছায় যাবে। অনেক মায়েরাও তো থাকতে পারে যে তার সন্তানের জন্য এরকম বেকুল হয়ে আছে, তার সন্তানকে দেখতে চায়, তার সন্তানকে ধরতে চায়, তার সন্তানের সাথে একটু সময় পার করতে চায়। মায়েরা থাকতে পারে না? অনেক অবহেলিত মা আছে। আমার মতো অনেক বাবা আছে যারা হয়তোবা মানে সাহস অথবা টেকনোলজি অথবা কোনো কিছুর কারণে তারা এইভাবে প্রকাশ করতে পারতেছে না। আমি তো কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে আমি আমার মেয়েকে ভালোবাসি নাই। এটা হচ্ছে রক্তের টান, রক্তের টান। আপনারা যাদের মধ্যে যারা বাবা অথবা যারা মা, সবাই তো জানেন, আপনারা বুঝবেন যে রক্তের টানটা কেমন জিনিস, নারীর টানটা কেমন জিনিস, এটা সবাই বুঝবেন। আপনাদের অনেক, আমি আসলে কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, কোনো প্রফেশনাল ইউটিউবার না। আপনারা আমাকে কমেন্ট করছেন, আমি এই যে কমেন্ট ধরে ধরে আপনাদের উত্তর দিয়ে যাব, আমি এই প্রফেশনাল না। হ্যাঁ, এই প্রফেশনাল আমি না। এবং আমি মাঝখানে আমি কয়দিন আসি নাই, কারণ আমার তো প্রতিদিন লাইভে আসা তো আমার কাজ না। আমি বলছি আমি আপনাদের মাধ্যমে আমি দাবি জানিয়ে গেছি, এবং আমি আমার যেভাবে আগায় যাওয়া দরকার আমি সেভাবেই ছিলাম, আমি সেভাবেই আগায় যাচ্ছি। এখন আমি আসছি কারণ হচ্ছে এই যে বললাম যে আপনারা সবাই আমার পরিবার, আপনারা সবাই আমার পরিবার, আপনারা সবাই আমার পরিবার। এখন আমি আমার এত বড় পরিবার যার আছে তার কোনো ভয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সৃষ্টিকর্তার জন্ম মৃত্যু তার হাতে, তার হাতে পৃথিবীতে আসছি। যেদিন আমার রিজিকের নিয়োগকৃত ফেরেশতা আমার জন্য এক ফোঁটা পানি পৃথিবীর জমিনে কোথাও খুঁজে পাবে না, সেদিন আমি চলে যাব, কারণ আমার রিজিক নাই, শেষ। আর আমার 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড আয়াত থাকতে পৃথিবীর কোনো শক্তি আমাকে এখান থেকে দূর করতে পারবে না, এই পৃথিবী থেকে নিয়ে যেতে পারবে না। মৃত্যুকে আমি ভয় পাই না, মরার ভয় আমার নাই, আমার নাই। আমার একটাই ভয়, ওই পারে যায় আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এটা হচ্ছে আমার ভয়। আমি যখন আমার পরিচিত জনদেরকে আমি বলি যে আমার 3 মেয়ে, তখন সবাই খুব খুশি হয়ে বলে যে তুমি তো জান্নাতের মালিক। আবার এটাও বলে দেখো 3টা মেয়ে হলে তুমি জান্নাতের মালিক হয়ে গেলা, আবার মেয়েগুলাকে যদি তুমি সঠিকভাবে মানুষ করতে না পারো তারা কিন্তু তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। তা আমি একা জাহান্নামের কারণ হবো, আমার মেয়েগুলোও তো হয়ে যাবে। তো বাবা হিসেবে তো আমার দায়িত্ব আছে না, যে আমি আমার মেয়েটাকে ইসলামের, এটা বাংলাদেশ ইসলামের দেশ, মুসলিম কান্ট্রি, তো সেই ক্ষেত্রে ইসলামকে প্রায়োরিটি আমাকে দিতেই হবে। একজন সচেতন বাবা হিসেবে ইসলামকে আমার প্রায়োরিটি দিতেই হবে। আমার মেয়ে তুমি কিভাবে চললা সেটা আমার দেখার বিষয় না। আমার মেয়ে, তাকে আমাকে সঠিক পথে আনতেই হবে, সঠিকভাবে রাখতেই হবে, সঠিকভাবে তাকে আমার চালানোর শিক্ষাটা আমার তাকে দিতে হবে, তাকে সঠিক পথে পরিচালনা করার শিক্ষা আমাকে দিয়ে দিতে হবে। কারণ সৃষ্টিকর্তার কাছে অন্তত আমাকে এইটুকু বলতে হবে
যে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করে গেছি। আজকে যদি আমি এই চেষ্টাটুকু না করি, ধরে নিলাম আমি আমার সানবিকে পাইলাম না, একটা সময় তো সে আর এই তাকে আটকায় রাখতে পারবে না কোনো শক্তি দিয়ে। একটা সময় সে আসবে, আইসা সে আমাকে বলবে যে বাবা, আজকে আমার এই জীবনটার জন্য তুমি দায়ী, কেন তুমি চেষ্টা করলা না, কি কারণে, কি কোন ভয়ে তুমি চেষ্টা করো নাই আমাকে আনতে? তখন আমি কি জবাব দিব? কিন্তু আজকে আমি আমার মেয়েকে জবাব দিতে পারবো, আজকে আমি আমার মেয়েকে কথা বলতে পারবো। ফেসবুকে ইদানিং আপনারা একটা পোস্ট করছেন, একটা বাচ্চা মেয়ের সাথে আমার একটা সেলফি, এটা আমার মেয়ে, আমার বর্তমান স্ত্রীর ঘরের মেয়ে। এটা আমার বর্তমান স্ত্রীর মেয়ে না, এটা আমি একটা প্রোগ্রামে গেছিলাম, আমার এক বন্ধুর মেয়ে। হ্যাঁ, তো তার সাথে আমি একটা সেলফি উঠায় এটা আমি মেবি ফেসবুকে দিয়েছিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এখন কথা হয়েছে যে আমি আমার মেয়েকে ধর্মের লাইনে, ইসলামের লাইনে পরিচালনা করতে হলে আমার যে, আমি এটা বলতেছি না যে তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো, তুমি ইয়া করেছো বুরকা পরে ইংলিশ মিডিয়াম স্কুলে যাও, আমি এই কথা বলি নাই। কারণ হচ্ছে আমি বলছি যে তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি আসবা না, তুমি নাচানাচি করবা না, তুমি গান গাইবা না, তুমি এটা করবা না, ওইটা করবা না, টিকটক করবা না, এগুলো আমি তারা না করছি সোশ্যাল মিডিয়া। কারণ সে হচ্ছে মেয়ে মানুষ, সে মেয়ে মানুষ, সে যদি এই ধরনের ইয়েতে আসে তাহলে তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে, যেগুলো আমি বাবা হিসেবে নিতে পারি না। এই কথাগুলাই আমার কাল হয়ে দাঁড়াইছে। আমি, এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে যে আমি কেন তারে বাধা দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে তাকে এভাবে ইয়ে করতে। আমার মেয়ে তো কোনো মানে বিজনেসের মডেল না, আমি তো তার মার কাছে তো সে নিয়ে গেছে তারা তো বিজনেসের মডেল বানানোর জন্য না, আমি আমার মেয়েকে মডেল বানানোর জন্য তো রাখি নাই। আমার আমার গোষ্ঠীর মধ্যে কোনো মডেল নাই, আমার ফ্যামিলির কোনো মেয়েরা এইভাবে অভ্যস্ত না। আর আইন সবার জন্য সমান, সবার জন্য সমান। আর এখন বর্তমান সময়ে এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকার নাই, যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতা খেতার হ্যাঁ এই দাপট দেখায়া আমাকে জেল জুলুম এগুলার অন্যায় অবিচার, এখন আর অবিচার হবে না। কারণ বর্তমান ডক্টর ইউনূস সরকারের আমলে অথবা ভবিষ্যতে যে যে সরকারি গঠিত হবে তার আমলে সুবিচারই হবে, অবিচার হবে না, অবিচার হবে না। আমি বিশ্বাস করি আয়নাঘর শেষ, আর কোনো মা বাবা ভাই বোন কোনো সন্তানরা আয়না ঘরে যায় ঢুকতে হবে না, আয়না ঘরের দিন শেষ, আয়না ঘরের দিন শেষ। ওই ডায়লগ ভুলে যান যে খেলা হবে, কই যারা খেলতে চাইছিল তারা কই? তারা তো নাই, তারা তো নাই, যারা খেলতে চাইছিল তারা নাই। কিন্তু যারা জুলুমের শিকার হয়েছিল তারা আজকে বুক ফুলায়া বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়াইতেছে। কাজে ওই ভয় দেখায়া টাকা ছিটায়া মানুষ কিনা আমার সাথে কোনো ধরনের আমাকে হুমকি দামকি দিলে আমি থেমে যাব না। আমি আমার মেয়ের অধিকার নিয়ে কথা শুরু করছি। সানভি যেদিন আমার পাশে আইসা বসবে সেদিন আমার, আপনাদের সাথে আমার সানভিকে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আজকে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, যেদিন সানভি আমার পাশের সিটে বসবে, বসে আপনাদের সবার সামনে বলবে যে আপনাদের সকলের সহযোগিতায় আমার বাবা আমাকে নিয়ে আসছে ওই নরক থেকে, আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে লাল সালাম জানাবে, সেদিন আমি ফেসবুক লাইভ থেকে বিদায়। এর আগে এর মধ্যে যদি আমি জেলখানায় জেলেও যদি আমার যেতে হয়, তা আমার মতো বাবা আরো হাজার বাবা লাইভে আসবে যে শোয়েবকে জেল থেকে বাইর করে তার মেয়েরে তার কাছে দে। হাজারটা বাবা আসবে, আমি জানি। লিখে রাখেন, যারা আমাকে বিভিন্নভাবে ব্যবসায়ী বানায় দিতেছেন, আমাকে যারা বিভিন্নভাবে আমাকে নেগলেক্ট করতেছেন, লিখে রাখেন, আমি যদি জেলেও যাই, মরেও যাই, আমাকে যদি মাইরাও ফেলে, আমি যদি মাটির নিচেও চলে যাই, তারপরেও আরো হাজারটা বাবা দাঁড়াবে, আমার সানভি আসবেই আমার কাছে, আমি না থাকলেও আসবে, আমি থাকলে তো আসবেই। চ্যালেঞ্জ, এটা হচ্ছে আমার ইমানি শক্তি। আল্লাহর উপর ভরসা রাখা
আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা আমি আজকে আপনাদেরকে বলে গেলাম, আপনারা সবাই সাক্ষী। আমি বলছি না যে আগে আমি একা ছিলাম এবং আমার পরিবারের মা বাবা স্ত্রী সন্তান ছিল আমার পরিবার, আজকে বাংলাদেশের সবাই আমার পরিবার। আমি বলছি তো, আমি বলছি না? এবং এটার প্রমাণ আজকে আমি পাইছি। আমার এলাকার মানুষ, আমি জানতামও না, তারা চলে আসছে, তারা চলে আসছে। সাংবাদিক ভাইয়েরা, আমি যাইতে চাই না মিডিয়ার সামনে কথা বলতে, সাংবাদিক ভাইয়েরা আমার জোর করে ধরে নিয়ে গেছে। না, বলতেই হবে আপনাকে, ন্যায়ের কথা আপনাকে বলতে হবে। কিশোরগঞ্জের প্রত্যেকটা সাংবাদিক ভাইদের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা যারা ছিলেন সবার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ, যে আপনারাও আমার পাশে এসে দাঁড়াইছেন। আল্লাহ যার পাশে থাকে পুরা মাকলুকাত তার পাশে, আমি এটা বিশ্বাস করি। একজন আমাকে বলতেছে যে তুমি যে এইগুলা করতেছো, শয়তানের কিন্তু দল বড়। আমি বলছি শয়তানের দল বড় থাকতে পারে, কিন্তু এটা তো কনফার্ম শয়তানের দলে আল্লাহ নাই, আমার কাছে আল্লাহ আছে। আমি এটা বলছি, আমি এটা উত্তর দিছি। আমি একা আসছিলাম, আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার পাশে আছে, সবাই আমার সানবিকে আমার কাছে দেখতে চায়। এই জন্য আমি ভয় পাই না। এই বাবা হিসেবে, সানবি বাবা তুমি তো দেখো, তুমি দেখতেছো না? যেহেতু তুমি আমাকে বলতে পারো, তোমার আম্মু তোমাকে দিয়ে বলাইতে পারে, তুমি তো দেখতেছো। ইনশাআল্লাহ তুমি এই বাবার পাশে একদিন থাকবে। তুমি মুখে বলতে হবে না, তুমি মনে মনে বলবে, কারণ আমি বুঝি কোনটা তোমার কণ্ঠ আর কোনটা তোমার ভাষা। এর থেকে ভালো কেউ বোঝে না। কারণ 4টা বছর আমি তোমার সব কিছু করছি। ঢাকায় যখন ছিলাম তখন আমি সব কিছু করছি। তুমি আমার সাথে থাকতে, আমি খাওয়াইতাম, আমি গোসল করাইতাম। কাজে তোমার চোখের ভাষা আর মুখের ভাষা আমার থেকে বেটার আর কেউ জানে না। কোনটা তোমাকে কে শিখায় দিছে, কোনটা তোমার নিজের কথা, এগুলো আমি জানি। এবং এটা তনিও জানে যে শুয়েব তো সানবির চোখের ভাষা বুঝতে পারে, সেদিন থেকেই সে আমার সাথে ভিডিও কলে কথা বলতে দেয় না। এটা তনিও জানে। কাজেই আমি আপনাদের সাথে, আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন, এভাবে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ একদিন আমার পাশে সানবিকে নিয়ে আপনাদের আপনাদের সঙ্গে কথা বলবো। এবং আমি আজকে আমার ফ্যামিলির সবাইকে বলতেছিলাম যে এই আন্দোলন করে যদি আমি আমার সানবিকে নিয়ে আসতে পারি, তখন আমি সব জায়গায় খুঁজে বেড়াবো যে কোন মা তার সন্তানকে হারায় ফেলছে, বাবা দিতে চায় নাই। অনেক পিশাচ বাবা আছে না, যে তার সন্তানদের দিতে চায় না, অধিকার দিতে চায় না। তখন আমি এগুলা নিয়ে কথা বলবো। আজকে আমি কয়েকটা কমেন্ট পড়বো, না হলে আমার ভাইয়েরা, আমার বোনেরা আমাকে অনেক কমেন্ট করে। আমি অবশ্যই, একটা সন্তান তার মায়ের কাছে সব থেকে নিরাপদ। হ্যাঁ, আমি তো অস্বীকার করি নাই তার মায়ের কাছে যে অনিরাপদ, আমি তো সেটা বলি নাই। আমি বলছি এতদিন তো তার মায়ের কাছে নিরাপদে ছিল, আমি তো এটা হাজারবার বলছি। এবং সে যে আমার মেয়েকে লন্ডনে নিয়ে যেতে চায়, ওই যে রাসেল নামে একজন ক্রিমিনালের কাছে, আপনাদের মাধ্যমে আমি জানতে পারছি যে সে ক্রিমিনাল। তো আমি তো ওই ক্রিমিনালের কাছে তো আমার মেয়ে নিরাপদ না। আসলে সাদাত রহমান অনেক ভালো মানুষ ছিল, বাচ্চাদের অনেক টেক কেয়ার করতো। জি, আমি এটা সবসময় বলবো, সবসময় বলবো। আমি ফাঁসির দড়ি গলায় দিলেও আমি বলবো যে সাদাত রহমান একজন ভালো মানুষ ছিল, এবং সে আমার সন্তানকে, তখনের সময়ে সে আমার সন্তানকে, সারফরাজকে যেমন বাবার আদর দিছে, আমার মেয়েকেও বাবার আদর দিছে। এটা আমার মেয়ের মুখের কথা, মিথ্যে কথা বলার কোনো অবকাশ নাই, মিথ্যে কথা বলার কোনো সুযোগ নাই। সব কথা বলে দেন। কি কথা বলবো? আমি তো এখানে কারো বদনাম করতে আসি নাই। আমি আসছি আমার মেয়ের অধিকার নেয়ার জন্য, আমি আমার মেয়েকে আমার কাছে আনার জন্য। ভাইরালের নেশায় ধরছে বেটারে, মেয়েকে হাতিয়ার বানায়া নিজে ভাইরাল হচ্ছে। আমি মেয়েকে হাতিয়ার বানায়া ভাইরাল হতে আসি নাই, আমাকে খারাপ বানায়া তারা ভাইরাল হয়েছে। আমি খাইতে দেই নাই, পড়তে দেই নাই, ঘুমাইতে দেই নাই, শুইতে দেই নাই, কাপড় দেই নাই, এটা দেই নাই, সেটা দেই নাই।
আমাকে খারাপ বানায় তারা ভাইরাল হয়েছে। এই হসপিটালের বারান্দায় বাথরুমের বারান্দায় সানবীরে জন্ম দিছে, সিজার হয়েছে, এগুলা বইলা কান্নাকাটি কইরা সিম্পিতি আদায় কইরা তারা ভাইরাল হয়েছে। আমি ভাইরাল হইতে আসি নাই। আমি যদি ভাইরাল হইতাম সেদিনই ভাইরাল হইতে পারতাম এর কাউন্টার একটা ভিডিও করে, আমি প্রোটেস্ট করতে পারতাম। আমি সব সময় চিন্তা করে গেছি যে সবকিছুর পরে সে আমার মেয়ের বাবা, আমার মেয়ের মা, সরি, সে আমার মেয়ের মা। আমি বললে তো এগুলা মানে কাদা ছিটাছিটি করলে তো এগুলা এইভাবেই আইসা পড়বে। তো এখন কি হয়েছে, এত টর্চার করতেছে সে আমার মেয়েকে, মানে এগুলো এই টর্চার নাকি ফেসবুকের মাধ্যমে আমি আমার মেয়েকে করতেছি, আমার মেয়ে নাকি এগুলো নিতে পারছে না। মানুষ কত বাজে কথা বলে আমার মেয়ের সম্পর্কে। আমি কেন আসছি টিকটক ভাইরাল এগুলোর বিরুদ্ধে আমার মেয়েকে নিয়ে কথা বলতে, কারণ মানুষের বাজে কথাগুলো, বাজে কমেন্ট গুলো আমি নিতে পারি না, কারণ আমি সাধারণ মানুষ, তো আমি এগুলোতে অভ্যস্ত না। কিশোরগঞ্জের কেউ আমারে, আমার পরিবারে, আমার আত্মীয় স্বজনরে কেউ বাজে কথায় আজ পর্যন্ত গালি দেয় নাই, এই কারণে আমি নিতে পারিনি। আপনি আইসা দেখতে পারেন, আপনি আইসা দেখতে পারেন, আপনারা আইসা দেখতে পারেন, কিশোরগঞ্জের কোনো মানুষ যদি আইসা বলে যে শোয়েব তো একটা খারাপ লোক, নাকে খড় দিব। সানভিকে উল্টাপাল্টা বোঝাবে, বোঝাচ্ছে আপু, বোঝানোর কারণেই তো সে আমার সঙ্গে ওর দেখা করতে দেয় নাই। হ্যাঁ, শুরু হয়ে গেছে তানভীর, সানভি দুদিন পরে বলবে এটার দাম এত, ওটার দাম এত, এত লাইক কমেন্ট শেয়ার। আমি আপনারা তো দেখছেন আমি কবে থেকে ইয়ে করি, ফেসবুকে লাইভ করি, ফেসবুকে আমি পোস্ট দেই জায়গা নিয়ে, প্লট নিয়ে, এগুলা আরো অনেক আগে থেকে, অনেক আগে থেকে। এগুলা আমার ভাইরাল হওয়ার কিছু নাই, যেহেতু আমি আমার চাচার প্রতিষ্ঠানে জব করি, তার প্লট বিজনেস আছে, ফ্ল্যাট বিজনেস আছে, এগুলো আরো অনেক আগে থেকে করি। এগুলো আমার প্রফেশন, আমার এইগুলা এখান থেকে ইনকাম করতে হয় না। বৃহত্তর ময়মনসিংহের মধ্যে এটা হচ্ছে বেস্ট একটা সিটি, যা এই যে সাবেক রাষ্ট্রপতি তুহিন আছে না, তুহিনও একটা করছিল, এই নাম কি দিছিল মামা, নীলাচল নামে একটা দিছিল, কই পারে নাই। নিষ্ঠা আর ডেডিকেশন না থাকলে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না, সৎ না থাকলে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না। যেভাবে বলছে ঠিক সেভাবে মানুষকে প্লট বুঝাই দিছে, যার কারণে হাজার হাজার পরিবার ওইখানে থাকতে পারে, গর্বের সাথে কথা বলতে পারি, এই জন্য বিক্রি করি। মানুষে বললে যখন শুনে যে ওই ফ্যামিলির ছেলে একটা কথা বলছে, তাহলে নিশ্চয়ই এখানে এই রডের জায়গায় বাঁশ দেয় নাই, রডই দিছে, সর্বোচ্চ মানের রড দিছে, এটা মানুষ বোঝে। অল্প দিনে আপনি ভালো ব্যবসা শিখে গেছেন, চালিয়ে যান ভাই। শৌকত জসিম, আপনি যখন ফেসবুকের অ্যাপটাও জানেন না, তখন থেকে আমি আমার ফেসবুকের আইডি ঢেকে দেখবেন 2000 মেবি 2005-06 দিকে আমার এই ফেসবুকের আইডিটা খোলা। তখন সারা কিশোরগঞ্জ জেলায় আমার মানে কিশোরগঞ্জ সদরের মধ্যে মাত্র 5টা ফেসবুক আইডি আছে, 5টা, এর মধ্যে আমার একটা। তখন থেকে চালাই, ই কমার্সের বিজনেস করে আসছি, ইকেবের মেম্বার ছিল আমার প্রতিষ্ঠান। ভিউ ব্যবসা আপনি আমারে শিখায়েন না কেমনে ভিউ ব্যবসা করতে হয়, আমি এগুলা করি না। এগুলা যেদিন থেকে আমার সানবিজ কালেকশন পেজটা নষ্ট হয়ে গেছে, সেদিন থেকে আমি এগুলা ছেড়ে দিছি, ঢাকায় এগুলা ব্যবসা বাদ দিয়ে আসছি। সে আজকেও অপমান করছে। আপনি রাস্তা দিয়ে হাইটা যাবেন, কুকুর ঘেউ ঘেউ করছে, এটা আমার কি হয়েছে, আমার কি হয়েছে? আমি কোনো এমপি মন্ত্রী না যে আপনার সোশ্যাল মিডিয়ায় এসে আমার গালাগালি করছে, আমার মান সম্মান, আমি কোনো সেলিব্রিটি না। ইনশাল্লাহ, মেহেদী হাসান ভাই বলছে ইনশাল্লাহ সত্যের জয় সবসময় হয়, আল্লাহ আপনাকে এই বিপদ থেকে রক্ষা করুক, আর আপনার মেয়েকে। ইনশাল্লাহ ভাই, আপনাদের দোয়া এবং এই যে ইনশাল্লাহ একটা ইমানি শক্তি না ভাই, ইনশাল্লাহ আমি জানি যে সেটা হবে, এবং সেটা আহ খুব শীঘ্রই হবে। স্বপ্নদাস, তনি আপনি নাকি মূর্খ, তনি আপা বলছে। হ্যাঁ, আমি তো সেদিনও বলছি, হ্যাঁ আমি মূর্খ, কিন্তু ওরে শিক্ষিত বানাইছি, আমি ওরে মূর্খ রাখি নাই, আমি ওরে শিক্ষিত বানাইছি। চিন্তা করলাম যে যে মা যত শিক্ষিত তার সন্তান তত শিক্ষিত। হ্যাঁ, এক কথাই আছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। বলে নাই যে আমার একটা শিক্ষিত বাবা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব, এই কথা বলে নাই। বলছে তুমি আমাকে একটা। তো সেই ক্ষেত্রে আমি মূর্খ থাকলে অবশ্য অসুবিধা কি, আমি সানভীর মাকে শিক্ষিত তো বানাইছি। আমি তো আমি তো তারে শিক্ষিত তো বানাইছি, সে যেটাই হোক। হ্যাঁ, আমি স্বীকার করে নিছি আমি মূর্খ।
এতদিন মেয়েকে কাছে নেননি কেন? আসলে তখন লটা ছিল এরকম যে 18 বছর পর্যন্ত মায়ের কাছে মেয়ে থাকবে, এবং সে যেহেতু ওখানে ভালো একটা স্কুলে পড়াশোনা করতেছিল, এবং আহ, সারফরাজ সাহেব এই শাহাদাত সাহেব একজন ভালো লোক, এবং আমার মেয়ের কথা অনুযায়ী, হ্যাঁ, যেহেতু সে ওখানে ভালো আছে, যার কারণে আমি কোনোদিন কোনো ধরনের ইয়ে করি নাই, কোনো ধরনের কমপ্লেইন করি নাই, অথবা আমি কখনো চেষ্টাও করি নাই যে আমি আমার মেয়েকে ওখান থেকে মানে নিয়ে আসবো, এই জন্য আমি আসি নাই এতদিন। শেখ সাদিয়া, আপু আমি আপনার এটা পড়তে পারলাম না। তারপরে কাকে কান নেয়ার মতো, না চিল্লায় চিল্লায় যাচাই করুন রাসেল ক্রিমিনাল কিনা, মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছেন এগুলা করে। যাচাই করার কাজ তো আমার না। আর রাসেল রে আমি যাচাই করতে যাব কেন? রাসেলের কাছে আমার কি? আমি আমার তো এত যাচাই বাছাই করার দরকার নাই। আমি আমার মেয়েকে বাংলাদেশের বাইরে যাইতে দিব না, ব্যাস। কথা একটাই, আমার মেয়ে এত ছোট্ট একটা দুধের শিশু। আপনার যদি এত শখ থাকে আপনি পাঠায় দেন না, আপনার বাচ্চারে পাঠায় দেন। তনির মাকে নিয়ে কিছু বলুন। মা জাতি আল্লাহ, আল্লাহ সর্বোচ্চ জায়গায় রাখছে। কারো মাকে নিয়ে আমি কোনো বাজে কথা, বাজে মন্তব্য বলতে চাই না। মা সম্মানের জায়গায় আছে, মাকে সম্মানের জায়গায় থাকতে দেন। কারণ আমি মূর্খ মানুষ, তো এই এত কিছু আমি মানে বুদ্ধি খাটায় বলতে পারি না। আমি শুধু জানি যে যে জায়গায় কোরআন হাদিস থেকে অথবা মা বাবা আমারে যে শিক্ষা দিছে, কাকে কি সম্মানটা দিতে হবে, তাকে প্রাপ্য সম্মানটুকু দিতে হবে। উনি মায়ের জাতি, উনি মা। এক আমিও তো কোনো না কোনো একদিন তারে মা ডাকে আসছি। তো সেই মায়ের নামে আমি কোনো মিথ্যা অপবাদ, কোনো মিথ্যে কথা, কোনো কথাই আমি বলতে চাই না। তাকে আমি বলবো আমি আহ আসসালামু আলাইকুম, এটাই বলবো তারে, আর কিছু বলবো না। মুখের যে ভাষা, চরিত্রে যা, কিসের শিক্ষা পেয়েছে? আসলে মুখের ভাষা এবং চরিত্র যেটা, সেটা তো আসলে স্কুল থেকে শিখায় দেয় নাই। ধরেন আপনি কাউরে গালি দিলেন, কারণ আপনার টিচার কি আপনার এই গালি শিখাইছে? না আপনার কোনো বইয়ের মধ্যে লেখা আছে? তাহলে স্কুল প্রতিষ্ঠা, এটা কি প্রাতিষ্ঠানিক শিক্ষা? এটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত শিক্ষা। দেখেন ভাই, আফসানা ইয়াসমিনিকা লিখছে, দেখেন ভাই, মৌ সুলতানা কথা শুনে আর হলুদ সাংবাদিক আকাশের কথা শুনে নিজেদের মধ্যে ঝামেলা করবেন না দয়া করে। নিজেদের ঝামেলা নিজেরা মিটিয়ে নেন, এতে আপনার সানভি ভালো থাকবে। মৌ সুলতানা এবং আকাশ, সাংবাদিক আকাশ, হলুদ সাংবাদিক, লাল সাংবাদিক, নীল সাংবাদিক, যেই থাকুক, ওদের কথায় আমি আমার সানভিকে জন্ম দিই নাই। জন্মের মানে সৃষ্টির মালিক তো আল্লাহ, আমার সানভিকে আমি বড় করি নাই। আমার মেয়ের নাম ওদের কথায় আমি কাউকে ওদের যায় জিজ্ঞেস করি নাই যে মৌ সুলতানা, আকাশ নিবিড়, বলেন তো আমার মেয়ের নামটা কি রাখবো, এ কথা বলি নাই। তো কারো কথায় আমি মানে এর এমন না যে কেউ আমাকে বললো আর আমি হুট করে দৌড়ায় চলে আসলাম ওদের কথায়, কারো কথায় আমি আসি নাই। আমি আমার কথায় আসছি। আমি কখনো দেখতামও না ফেসবুক। অশিক্ষিত মূর্খ, এটা পড়ি, অশিক্ষিত মূর্খ, আপনি দুই দালালের খপ্পরে পড়ে মেয়ের জীবন। আপনি কোন দালালের খপ্পরে পড়ে এখানে আসছেন? কোন দালাল পাঠাইছে আপনারে? হ্যাঁ, আপনারে কোন দালাল পাঠাইছে? মেয়ে সুবাদে নাকি তনির থেকে টাকা হাতিয়ে নিতেন, এটা কি সত্য? এখন টাকা যদি কামাইতে হইতো তাহলে তো আর ওর ওর সাথে আমার ভালোই ছিল। সে উগ্রভাবে চলতো, তাহলে তো সেপারেশন হইতো না, মাইনে নিতাম তার উগ্রতা। আমার মেয়েরে দিয়ে টাকা কামাইতে হবে কেন? ভাইয়া এখানে দালালের অভাব নাই, কান দিয়েন না। দালাল সব জায়গাতে আছে। আপনি গরুর বাজারে যাবেন, দালাল। আপনি গরুর চামড়া কিনতে যাবেন, দালাল। আপনি হসপিটালে যাবেন চিকিৎসা নিতে, ওখানেও দালাল। আপনি আপনার বাচ্চারে স্কুলে ভর্তি করতে যাবেন, ওইখানেও দালাল। আপনি পাসপোর্ট অফিসে যাবেন, ওইখানেও দালাল। দালাল নাই কোন জায়গায়? তো এই জায়গায় বাদ থাকবে কেন? দালাল তো থাকবেই। দালাল থাকা ভালো জিনিস। হ্যাঁ, একজন বলছেন না যে হলুদ আর লাল, এগুলা থাকুক, এগুলা সত্যের জয় হবে ইনশাল্লাহ। জেনারেল ম্যান।
রাসেল একটা লুচ্চা, ওর কাছে সানবি নিরাপদ নয়, তানজিন আক্তার আপু। জি, এই আপনাদের মাধ্যমে, আপনাদের কমেন্ট পড়ে পড়ে, আপনাদের পোস্ট দেখে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, বিভিন্ন জায়গায় আমি দেখছি এবং ওই রাসেল সম্পর্কে আমি শুনছি। এটাই আমার সবচেয়ে বড় চিন্তার কারণ, আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে, আমার মেয়ের জীবন নিয়ে, আমার মেয়ের সেফটি নিয়ে। এর জন্যই আমি এখানে আন্দোলন করতে আসছি এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দুমকি দেওয়া হচ্ছে। এগুলো হুমকি দামকি দিয়ে আমি আমার মেয়ের জীবনটা এই অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে আমি এখান থেকে সরে যাব না। আপনি সাংবাদিকদের সহায়তা নিন, নইলে তনির সাথে পারবেন না। সে একজন ব্যক্তিত্বহীন বদমেজাজি নারী। রাজকন্যা বিউটি পার্লার। আপু একটা কথা বলি, আল্লাহর উপর ভরসা কইরা এখানে আসছিলাম, এখানে আমি কথা বলা শুরু করছিলাম। আজকে আপনারা সবাই আসছেন এবং আজকে আমি আপনার একটু আগে বলছি যে সাংবাদিকরা আমাকে জোর করে যায় কথা বলাইছে এবং অসংখ্য ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, একসময় যেহেতু আমিও একটা ছোটখাটো পত্রিকায় মানে জার্নালিস্ট ছিলাম, তা আমাকে ঢাকায় যেতে বলতেছে। আমি ঢাকায় যেতে পারতেছি না এবং আমার অনেক আত্মীয় স্বজনরা অনেক ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আছে, তারাও নিউজ করতে ইয়ে করতেছে। আমি বলতেছি যে না থাক, এত বেশি ইয়ে করার দরকার নাই। আপনার উচিত ছিল এসে সত্য মিথ্যা নিয়ে মুখ খোলা এবং তনির একটা উচিত শিক্ষা দেয়া, আমাদেরকে উদ্ধার করা। এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি একটা জিনিস যে আমি ভাত খাবো না, আপনাকে তো কেউ জোর করে খাওয়াবে না, আপনি ভাত না খান তাইলে তো হয়। আপনি একজন ভালো মানুষ। সামিহা পুষ্পে, ধন্যবাদ। ভাইয়ের কি রিয়েল এস্টেটের বিজনেস ভালো যাচ্ছে না, এজন্য কি মেয়ের দিয়ে ব্যবসা করতেছেন? আমি চাকরি করি, আমার এখানে ভালো টালোর কোনো কিছু নাই, আমাদের কোথাও কোনো অ্যাড লাগে না, কোথাও কিছু লাগে না। আমি এখানে ওই আপনার যারা ওই মেয়েদের নিয়ে ব্যবসা করে তাদেরকে যায় বলেন, আমার কাছে এগুলো বলে লাভ কি? আপনাদের দুজনের মধ্যে ছেলে মেয়েকে সমাজে কমেন্ট তো খালি জায়গা রে, আমি তো করতে পারি না। কি হয়েছে 3 কোটি না? হ্যাঁ, সমানে ধরতেছে। মা দ্বিতীয় তৃতীয় বিয়ে করলে অভিভাবকত্ব হারায়, আপনার অনুমতি ছাড়া বাচ্চা ইমিগ্রেশন খোঁজ করে। হ্যাঁ সেটাই, আমি দিব না তো, আমি কখনোই দিব না, আমি কখনোই দিব না। ভাই আপনি ইলিয়াস ভাইয়ের পিনাকি দাদার সাথে যোগাযোগ করেন, আশা করি কাজ হবে। হ্যাঁ অলরেডি আসি। এখন মেয়েকে ভয় দেখায় তো কত কিছুই ডাকাবে, ডাকাইতেই পারে, সে তো আসলে বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ না। এখন তারা যদি বলে তো এগুলা তো মানে ডাকবেই। এখন এগুলো কিছু তো করার নাই, একটা হচ্ছে জোর করে ডাকানো, আর একটা হচ্ছে ভালোবাসা। ঠিক বলছেন, বলি সানজিদা এখন তো দালাল। আমি সানজিদা ফানজিদা এগুলারে চিনি না, আমি কাউরে চিনি না। আমি আসলে এই সোশ্যাল মিডিয়া এইগুলা এত কিছু দেখতাম না। আমি এখানে আইসা শুধু ফেসবুক চালাইতাম, মাঝে মধ্যে নিজের গান টান পোস্ট করতাম। আমি মাছ ধরতে পছন্দ করি নদীতে, এগুলা ফেসবুকে পোস্ট করতাম। কারণ আর এই কে কি বলতেছে এগুলা ভিডিও টিডিও এগুলো আমি কখনো দেখতাম না, মানুষের মুখে মুখে শুনতাম অনেক কিছু, এইগুলাই আমি কখনো পাত্তাও দিতাম না। যার কারণে এই সানজিদা ফানজিদা, তারপরে ওইদিকে কে যেন হ্যাঁ ইয়ে করতেছে, বলতেছে যে আমার নাকি জুতাতে পিটাবো। আসলে এখন যদি আমি এগুলার উত্তর দিতে চাই, হ্যাঁ এখন আসলে এই কুকুর কামড় দিছে, আমি তো যাই কুকুরে কামড়াবো না। কুত্তা কুত্তার মতো চিল্লাইতে থাকুক, আমি আমার মেয়েরে নিয়ে আছি, আমি এগুলা করার ভাইয়া কথাগুলো জোস বলতেছেন না, এটাই হচ্ছে আমার ন্যাচারাল কথা। আপনি বাবা হিসেবে বেস্ট, এরকম অনেক বেস্ট বাবা আছে, এরকম অনেক বেস্ট মা আছে, তাদেরকে আপনারা খুঁজে বের করবেন। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যেদিন আমি আমার সানবিকে পাবো, এরকম বেস্ট বাবাদেরকে খুঁজে খুঁজে বের করব, যারা এরকম বেস্ট মাদেরকে খুঁজে বের করব। কিছু কুলাঙ্গার বাবা আছে, কিছু কুলাঙ্গার মারা আছে, যারা বাবাকে বঞ্চিত করতেছে, যারা মাকে বঞ্চিত করতেছে, হ্যাঁ যারা সন্তানের খরচ দিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না, অথবা স্ত্রীকে মারধর করতেছে, এ করতেছে, এগুলো নিয়ে আমি একটা প্রতিবাদ করব, সবসময় করে যাব। আপনি কোর্টে আসেন, সানবি যাওয়া আটকে দেন, আর আপনি লিগ্যাল গার্ডিয়ান। হ্যাঁ ইনশাল্লাহ এই প্রসেস চলতেছে। আপনার নর্তকী, আপনার মেয়েকে নর্তকী বানিয়ে দেখেন, এই যে আপনারা এই যে কথাগুলো বলেন না, হ্যাঁ এইগুলা কিন্তু
মানুষ অনেক আজে বাজে কথা অনেক ভাবে আমার মেয়েকে নিয়ে বলে, হ্যাঁ, যে মা এমন, মেয়েটা কেমন, মা অমুক, মেয়েটা অমুক। তখন আমার খুব কষ্ট লাগে, তুই যা মন চায় তা করতি, আমার মেয়েটার এর মধ্যে টাইনা নিয়ে আসলি কেন? এবং এটা নিয়ে আমি কথা বলতে গিয়েই আজকে আমার সানবি আমার কাছ থেকে দূরে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। ভাই আপনারা আমার শক্তি, আপনারা আমার শক্তি। আল্লাহ আপনাদেরকে আমার কাছে পাঠাইছেন, আপনাদের সাথে আল্লাহ আপনাদের সাথে পরিচয় করা দিয়েছেন। হ্যাঁ, আপনারা আমার জন্য দোয়া করবেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে দোয়া। সত্যের জয় হবেই। যারা বাজেট কমেন্ট করছে তাদের কমেন্ট করার আপনার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ আপু। আমি তো আসলে ওরকম মানে এক্সপার্ট না। তনির দালালদের, নুজাত খান, তনির দালালদের সোজা ব্লক দেন। এখন এরকম যদি করতে চাই তাহলে ওদের মতো করে আমারও আবার দালাল লাগাইতে হইব, যে ভাই ওদের বসে বসে তুই ব্লক করতো, এগুলো আমি করতে পারবো। আমি তো প্রফেশনাল না। করতে থাকুক না, করতে থাকুক, যা মন চায় তা করতে থাকুক, যা মন চায়। এই তনিকে বয়কট করেন ভাই, বয়কট করেন না, তাহলে আমার বাচ্চাটা না খায় থাকবে। আর যদি আমার কাছে দিয়ে দেয় তারপরে যা মন চায় তা করেন। ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে আছে। এই মেয়েরে দিয়ে যে ফলোয়ার কামাইলেন, জীবনে এত ফলোয়ার কামাইতে পারতেন না। আমার ফলোয়ার গুলো আমার মেয়েরে যেদিন পাবো সেদিন আমার আইডিটা আপনারে দিয়ে দিব, আপনি নিয়ে যান, যায় ফলোয়ার কামায়েন। আইসেন আমার কাছে, আইসে বললেন যে ভাই ওই দিন কমেন্ট করছিলাম, এখন তো আপনার মেয়ে আপনার কাছে, এখন আপনি ইয়াও নিয়ে যান, আমার এই আপনার আইডি দেন, আমি দিয়ে দিব। আপনি যেমন হাহা তো নিয়ম মাসে নিজ মেয়ের খারাপ চাইবে না, আপনি যেমন বাবা তো নিয়ম, তো খারাপ চাইবে না তো ভালো কেমনে চায়? বাবার কাছ থেকে সন্তানদের দূরে করা কি ভালো জিনিস? কোন শিক্ষায় এটা আছে, কোন জায়গায় আছে? রাসেলকে ড্যাডি বলে এখন। ড্যাডি আমি এই অনেকেই তো এখন বলতেই পারে ড্যাডি, এখন যদি বলায় তাহলে তো এই আমার মেয়ে তো আর ইয়ে করতে পারবে না। সাংবাদিক ইলিয়াসকে ধরেন, বের হবে এখন। বিএনপি কে পোস্ট করেন, ডাইনি ছাড়া সবাই ফকির বাচ্চা রাখেন। আসলে কাউকে ফকির বলার, কাউকে গালি দেওয়ার অধিকার আমাদের নেই এবং কোরআনেও এটা নাই যে আপনি কাউকে বাজে ভাষায় গালি দিতে পারবেন না, কাউকে গালাগালি করতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন যে আপনি একটা দুর্বলকে আঘাত করলেন, মৃত্যুর আগ দিন পর্যন্ত, সে না হোক অন্য কারো মাধ্যমে হলেও এই আঘাতটা আপনি পাবেন। মরার আগের 1 সেকেন্ড আগে হলেও আপনি এটা পায়া মরবেন। কাজেই সবাই সবার জায়গা থেকে সম্মানের জায়গায় আছে। মানুষের শ্রেণী ভেদাভেদ থাকতে পারে, তবে সম্মানের জায়গায় আছে। এই আমি নেগেটিভ কমেন্টই পড়বো, যারা আমার ভালো বলতেছেন সবাইকে ধন্যবাদ। নেগেটিভটি পড়বো, মানুষের তো শুধু পজিটিভ পড়ে, আমি নেগেটিভ পড়বো। শালা পাগল হয়ে গেছে। আমি যখন পাগল, আপনি আমারে কই নিয়ে যাবেন, চিকিৎসা করায় দেন। মেয়ে তো আসবেই না, দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুক। মেয়ে আসবে না ভাই, না মেয়ে তো আসবে, মেয়ে আসতে চায়, সে আজকে এখন বলুক যে সানবি তোমার বাবার কাছে যাও, আমি এখন বাসার নিচে যাব। সে যদি বলে যে তুমি আসো, আমার মেয়ে, আমি তো বলছি যে আমার সাথে 7 দিন আমার সাথে থাকতে দাও, তারপরে যদি আমার মেয়ে বলে যে আমি যাব না অথবা আমি চলে যাব, আমি থাকবো না, আমি হেসে হেসে দিয়ে দিব 7 দিন। কই আমার কথা তো, আমার চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করে না, আমার চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করে না। ভাইয়া ভাইয়া আমার একটা কমেন্ট পড়েন, তনি থেকে যেভাবে পারেন দূরে নিয়ে যান। মিনি বাবু, আপু আমি এই চেষ্টাই করতেছি, এবং আপনাদের নিয়েই আমি এই চেষ্টা করতেছি। এর জন্য আমার নামে মিথ্যে জিডি করছে, এই মিথ্যে এলিগেশন দিছে, মিথ্যে লিগেল নোটিশ পাঠায় আমার জন্য, অবৈধ লিগেল নোটিশ করতেছে, অনেক কিছু করতেছে। এবং সে এই যে দেখেন, সে আমাকে এই যে মিথ্যে জিডি কেন বললাম, জিডির মধ্যে লিখছে 11/11/25 আমি তার এই বাসায় গেছি। তো এটা দেখান, আমি তো গেছি 11/8/25। তো 11/11/25 ভিডিও ফুটেজটা দিতে বলেন, আমি যে চিল্লাচিল্লি করে আসছি, তারে ছেড় দিয়ে আসছি। আপনার কি মনে হয় যে যে আপনাদের কথা অনুযায়ী যায়, যে মানুষটা হাজার হাজার মানুষকে প্রতিদিন গালাগালি করে, আর আমি বনানীতে যাই গালাগালি করে এইভাবে চলে আসতে পারতাম? দুনিয়া কবে সস্তা হয়েছে, চালের দাম 80 টাকা কেজি, গালাগালি এর চেয়ে সস্তা।
তনি লাইভে বলে সানবি নাকি ট্রমায় আছে। ট্রমায় ও ফেলছে, ট্রমায় ও নিয়ে গেছে, সানবি কোনো ট্রমায় নাই। কারণ এত কুফুরি, এত কিছু, এত কথা, তার সবাই মিলে যখন 10 রকমের, আপনিও ট্রমায় পড়ে যাবেন। আপনারা যখন 10 ধরনের কথা 10 জনে এসে বোঝাবে, কেউ বলবে তোর বাবা খারাপ, কেউ বলবে তোর বাবা শেষ খারাপ, কেউ বলবে তোর বাবা সর্বোচ্চ খারাপ, তুই এটা করবি, তুই ওইটা করবি, আমার মেয়ে তো ট্রমায় পড়বেই। আমি এখান থেকে যত দ্রুত সম্ভব আমি এই আমি তাকে এই জন্যই এখান থেকে উদ্ধার করার চেষ্টা করতেছি, যাতে সে এই ট্রমায় না পড়ে। এবং সেই ট্রমার মধ্যে আমি ফালাই নাই, ও ফালাইছে। হ্যাঁ, ও ফালাইছে এগুলা, তো মানে ইয়ে করতেছে, এগুলা ও ফালাইছে। ভাই আপনি খুব ভদ্রভাবে কথা বলেন, ভালো। আমি মূর্খ তো, এজন্য অভদ্রতা এখনো শিখতে পারি নাই। স্কুলে ভর্তি হই, অভদ্রতা শিখবো, তারপর আপনাদের সাথে একদম। আপনার কিছু হলে পাবলিকের কাছে বিচার দেন কেন? পাবলিক কি আপনার খায় সারাদিন? তাহলে খায় না, কিছু করে না, আপনি কেন আসছেন? আপনার এত কাজ, আপনি এখানে কি করতে আসছেন? আপনি বলে ভাই আগে টাকা নিতেন, কথা কি সত্য? হ্যাঁ সত্য। আমি আপনাকে বলি, কারণ আমি একটাও মিথ্যা কথা বলবো না, আমি সব সত্য কথা বলি। সানভি ওইখানে যে লাইফ লিডটা করতেছে, তো আগে কিন্তু সানভি শুরুতে আসতো হচ্ছে ট্রেনে, বাসে, অথবা ওই সে অর্ধেক রাস্তা সে দিয়ে যাইতো, বাকি অর্ধেকটা রাস্তা হয়তোবা ভৈরব, কুলিয়ারচর, এই সমস্ত জায়গা থেকে, বাজিতপুর থেকে আমি যাই আমার মেয়েকে নিয়ে আসতাম। তখন তো আমার ইয়ে হয় নাই। তারপরে একটা সময় হয়েছে কি, তনির সাথে প্রাইভেট কারে চড়তে চড়তে আমার মেয়ে এটাতে অভ্যস্ত হয়ে গেছে। তখন এই লং ড্রাইভটা সে বাসে অথবা ট্রেনে করতে চাইতো না। তা আমি আমার মেয়েকে বলতাম যে বাবা, আমার যে আয় এক্সপেন্সিভ। তখন টনি বলছে আচ্ছা ঠিক আছে, আর আমাদের সঙ্গে মানে এটা এগ্রিমেন্টে আছে, আসি তাহলে টনি এসে নিয়ে যাবে, অথবা সে যদি দিয়ে যায় তাহলে আমি যাই দিয়ে আসবো, এরকম একটা এগ্রিমেন্ট আছে। তো ও নানান কাজে বিজি থাকে, এবং আমার কাছে নিয়ে আসার মতো অথবা নিয়ে যাওয়ার মতো তার কেউ নাই, এবং সেও নাই। তখন এটা টনি নিজেই বলছে আচ্ছা ঠিক আছে, ও যেহেতু ইয়ে করতে চায় না, তো তুমি প্রাইভেট কার নিয়ে আসো, প্রাইভেট কারের ভাড়া আমি দিয়ে দিব। হ্যাঁ, কারণ হচ্ছে আমার পক্ষে এটা আমার জন্য খুব বার্ডেন হয়ে যেত, কারণ আমি তো এত টাকা আমার মানে ইনকাম নাই যে আমি গাড়ি ভাড়া দিয়ে আমি ইয়ে করতে পারবো। যার কারণে সে এটা দিত, এটা আমি আপনাদের সামনেই আমি স্বীকার করলাম। হ্যাঁ, সে এটা দিত, এবং এই জন্য মেয়ের জন্যই এটা দিত। এছাড়া আমি অন্য কোনো টাকা নিয়েছি কিনা জানি না, আমার মনে নাই আমি এই ধরনের কোনো টাকা আমার মেয়েকে দিয়ে আমি নিই না। আমি আপনাদের কাছে মানে সত্য কথা বললাম, আমি সত্য বলবো। 11-12 বছর বয়সে 3 জন লোককে বাপ ডাকছে, এতে গিয়ে ট্রমাস্টাইজ হচ্ছে না? এটা আপনিই বলেন, যে একটা মেয়ে ঘুম থেকে উঠে পরিচয় করা দিল, সানভি তুমি পরিচিত হও, হ্যাঁ হি ইজ ইউর ড্যাডি। আমার মেয়ে তো পাগল হওয়ার পথেই, যে আমার বাবারে রেখে আসলাম কিশোরগঞ্জ, এটাকে আবার আরেকদিন এটাকে, তা আমার মেয়ে তো ট্রমাতে পড়বেই। আপনারা বলেন, আপনারা যারা বলতেছেন সানভীর ভবিষ্যৎ আমি নষ্ট করে দিতে যাচ্ছি, আপনার আম্মা যদি আপনারা বলে যে ওরে আব্বা ডাক, ওরে আব্বা ডাক, ওরে আব্বা ডাক, আপনি পাগল হয়ে যাবেন না? আমার মেয়ে তো যাই হোক এখন তো অন্তত এইটুকু চিনে যে তুমি আমার বাবা না, এই কথাটা তো বলতে পারে। কয়দিন পরে কথাই বলতে পারবে না, আমার মেয়েকে এই জায়গায় নিয়ে যেতেছে। প্রতিদিন লাইভ করব, তারপর আস্তে আস্তে রিচ বাড়লে পরে অন্য বিজনেস প্রমোশনাল ভিডিও বানাবো। আমার কথা মিলাই নিন সবাই। হ্যাঁ, ওনার কথাটা সবাই মিলান। হ্যাঁ, এবং ওনারে দিয়ে আমি লাইভ গুলা করাবো, ওনারে বানাবো মডেল। মহিলার কি ড্রেস? হ্যাঁ, এইগুলাই তো আমার হচ্ছে প্রবলেম। ছেলে মেয়ে বিপদে পড়লো, বাবার মৃত্যু হলেও হাল ছাড়ে না, এটা শুধু একজন বাবাই বোঝে। জি, এমডি আকরাম হোসেন ভাই, আমার মতো বাবারা যারা আছে, যারা মায়েরা আছে, তারাই আসলে বুঝতে পারতেছে যে এটা আসলে কত বড় ধরনের একটা কষ্ট, কত বড় ধরনের একটা পেন। যেটা করতে পারো ওই করুক, আপনি স্ট্রং থাকবেন ইনশাল্লাহ। আপনি ভালো একটা উকিল ধরেন ভাই, দক্ষ একজন উকিল। ওই প্রসেসে আছি, মেয়ে আসবে, অবশ্যই আসবে। এটা হচ্ছে ইমানি শক্তি সুলতানা এসজি, এটা হচ্ছে ইমানি শক্তি। এই যে অবশ্যই কথাটা বলছেন না, অবশ্যই ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ আসবে। এতদিন কই ছিলেন? ছোট থেকে রাখেন নাই কেন মেয়েকে নিজের কাছে? এখন বড় হয়েছে, আমার মেয়ে কত বড় হয়েছে,
সে তো এখানেই ছিল, সে তো দূরে কোথাও ছিল না, সে প্রত্যেকবার এখানে আসতো যাইতো। আর 11 বছরের একটা মেয়ের কি ভালো খারাপ বোঝার বয়সটা হয়েছে আমাকে একটু বলেন তো। আপনি যখন 11 বছরের ছিলেন আপনি তখন কতটুকু বুঝতেন? 11 বছরের কয়টা স্মৃতি আপনার মনে আছে? আপনি একটু আমাকে এই স্মৃতিচারণটা আমার সাথে করে যান, ব্যক্তিগতভাবে করেন, কারণ আমি এখানে এত ইয়া করতেছেন, আমি এগুলো আসলে এই পড়তে পারি না, আর আমি এত প্রফেশনাল না যে আমি কমেন্ট আটকায় আটকায় পড়ে যাব। এই বিয়ে সে 3টা বিয়ে হয়ে গেছে, তো এইগুলা ট্রমা না? আমার মেয়ে আমার কাছ থেকে সে তার দাদা দাদিকে এবং তার 2 ছোট বোনকে অসম্ভব রকমের ভালোবাসে। সে এখানে আসলে, বাড়িতে আসলে সে প্রাণ ফিরে পায়। হ্যাঁ, বাড়িতে আসলে সে প্রাণ ফিরে পায়। তো এখান থেকে যখন সে চলে যায় এমনিতেই সে একটা মেন্টালি প্রেসারে থাকে। তারপরে হ্যাঁ, শালা তোরে জুতা। জি দুলা ভাই আপনি পুলিশ নিয়ে আসেন, আমি সারা ইসলাম। জি দুলা ভাই আপনি পুলিশ নিয়ে আসেন, আমি এখানে বসে আছি। অথবা পুলিশ বক্স আমার সামনেই আছে, আপনি বললে আমি ওনারে ডাকি। এখানে এসআই আছে না হ্যাঁ, মামা? আচ্ছা 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 মামা আছে। মামা এখানে এসআই আছে, অথবা কাছেই আমার থানা, আপনি বললে আমি পুলিশকে ডাকবো। পুলিশকে ডাকবো, প্রতিদিন আমার এখানে এসে পুলিশ বসে চা খায়, আপনি বললেই অন্যদেরকে ডাকবো। এতদিন আমার মেয়ে আমার কাছে আসছে, এতদিন সাদাত রহমান ছিল, কারণ ওই রাসেল যে ক্রিমিনাল সে তো ছিল না তখন। এই এখন নিশ্চয়ই ওই যে আমি শুনলাম আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উনি নাকি বিভিন্ন ক্রিমিনাল ক্রাইমের সাথে জড়িত। তো আমি এই জন্যই তো এখন সে এবং সে খুব জোর দিয়ে চাচ্ছে যে তাকে নিয়ে যাবে। এই জন্যই আমি চাচ্ছি যে আমার মেয়েকে আমি এখান থেকে ইয়ে করার জন্য। এতদিন তো এই প্রবলেমটা ছিল না, এতদিন এই প্রবলেমটা ছিল না। হ্যাঁ, একটু পর পর। এবং একটা জিনিস কি দেখবেন, আপনারা বলতেছেন যে মেয়ে ভালো মন্দ বোঝার অথবা কোনো কিছু জাস্টিফাই করার বয়স হয়ে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা, স্বামী স্ত্রীর রিলেশনটা খুবই ইন্টারনাল। আপনার মেয়ে যখন বড় হয়ে যাবে তখন কি করা হয়, মেয়েকে অথবা ছেলেকে আলাদা রুমে আলাদা করে দেওয়া হয়। হ্যাঁ, খুবই ইন্টারনাল না? এখন হচ্ছে যদি আপনি এই ধরনের কিছু আপত্তিকর ছবি, সেটা হোক আপনার হাজবেন্ড ওয়াইফ, এটা অবশ্যই হালাল, কিন্তু সেই ক্ষেত্রে এটা না যে সোশ্যাল মিডিয়াতে, তখন আপনার মেয়ে কিন্তু এটা ট্রমার মধ্যে পড়ে যায় যে এভাবে। হ্যাঁ, আসলে এই আমার মেয়েকে মেন্টাল টর্চার করতেছে হচ্ছে এই ওর আম্মা, আসল কার্যতনির ওই 2 বান্ধবী। হ্যাঁ, এটা আমিও শুনছি। আমি আমি এটা, আপনার মেয়ে অনেক ভদ্র, মারাত্মক রকমের ভদ্র। রিয়ামুন ইসলাম, আমি শোনেন আমি বলি, সানভি হচ্ছে এরকম মনের একটা ব্রড মাইন্ডের একটা মেয়ে। সে মানে ধরেন কেউ আয়সা, যদি সানভি আসছে এখানে বেড়াইতে, কেউ যদি বলতো মা তোমার এই জিনিসটা তো খুব সুন্দর খুব ভালো, সে একেবারে মানে সাদাসিধা। সে আমার সাথে মাঝে মধ্যে ঘুরতে যেত, সে স্যান্ডেল পরে খালি পায়েও মাঝে মধ্যে আমার সাথে বেরোয় যেত। আমি আমার মেয়ের মধ্যে কোনোদিন কোনো অহংকার খুঁজে পাই নাই। সে অনেক খুব। আপনি সানভীর খরচ দিতেন? না, আমি সানভীর খরচ দিতাম না, কারণ হচ্ছে সে যে স্কুলে পড়ায় ওই স্কুলে পড়ানোর মতো এবিলিটি আমার নাই। আমি সানভীর কাছে খরচ দিতাম না, এবং তনি আমার কাছে কোনোদিন কোনো খরচ চাইতো না, আমি দিতাম না। তবে এই সানভি যখন এখানে আসতো তখন তো তার পিছনে, সেটা হচ্ছে অন্য কথা, সে এখানে আসতো যাইতো আমার কাছে। ভাই আমি কোনো মিথ্যা কথা বলবো না, আমি যেটা করি নাই আমি সেটা বলবো না, এবং আমি যেটা না। এবং সানভি যদি আমার কাছে থাকতো অবশ্যই তার খরচ আমি আমি চালাইতাম। সানভি যখন আমার এখানে আসবে, হ্যাঁ, তখনও আমি আমি চালাবো। আমি তখন তো যাই কারো কাছে মানে এই খরচ চাইবো না। আপনি আইনের আশ্রয় নিচ্ছেন না কেন? আমি বলেছি তো প্রসেস চলতেছে। সানভি ভালো একটা মেয়ে, তার মায়ের কাছে থাকলেও নষ্ট হয়ে যাবে, ওকে জোর হোক নিয়ে যান। আমি সেই চেষ্টা করতেছি, এবং আপনারা আমার পাশে থাকবেন। ভাই আপনার পাশে পুরো বাংলাদেশ আছে, ইনশাল্লাহ। আমি সেটা বিশ্বাস করি যে আমার পাশে আছে। ভণ্ড সানভিদের এই এতই ভালোবাসে, তাহলে হাঙ্গা করলে কেন? ভাই আমি তো একটা বিয়ে করছি, আমি হচ্ছে আমার মা বাবার একমাত্র ছেলে। আমার আমি আমার মা বাবার একমাত্র ছেলে। এবং হচ্ছে যে আমি যখন সানভি নাই, কোনো কিছু নাই, আমি তখন আসলে আমার বাবার একটা কিডনি নাই। 85 থেকে আমার বাবা অসুস্থ, একটা কিডনি নাই। আমার বাবা আগে রোডস অ্যান্ড হাইওয়ে কন্ট্রাক্টর ছিলেন। আমার মা একটা জব করেন। আমার মাও অসুস্থ, ডায়াবেটিস, এখন মানে এই
ইয়া হয়েছে, গ্লুকোমা হয়েছে, অনেক শারীরিকভাবে অনেক অসুস্থ। তারপরে যখন আমি একা একা ছিলাম আমার ফ্যামিলিতে, হ্যাঁ, তো তারপরে প্রায় 1 বছর, মেবি 1 বছর পরে তখন আমি আমার মা বাবার পছন্দে আমি আমি দ্বিতীয় বিয়েটা করি এবং অসম্ভব রকমের ভালো ভদ্র একজন আহ, মেয়ে, একজন ওয়াইফ আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি, আহ, খুবই ভালো আছি। এবং সানভি তাকে মা বলেই ডাকে, আর আমার বর্তমান ওয়াইফ সে আমাকে সানভীর বাবা বলে ডাকে। নিজের বাবার দুনিয়া বেঁচে থাকতে, হ্যাঁ সেটাই। কারণ হচ্ছে যে আসলে ইনশাল্লাহ আমি সঠিক বিচার পাবো। আমার খারাপের সাথে পায়রা ওঠার কিছু নাই, আল্লাহ আছে না। আমি তো বলছি যে ও আমাকে একজন বলতেছিল যে ভাই শয়তানের দল বড়, আমি বলছি যে শয়তানের দল বড়, কিন্তু এটা কনফার্ম থাকেন শয়তানের দলে আল্লাহ থাকে না। এই সাবটির সঙ্গে পাল্লা বলেন কেন? আমাকে একটু আগে বলতেছেন না যে বুইড়া বেটা, এই বুইড়া বেটা তো এরকম না যে অন্তত এতটুকু জ্ঞান বুদ্ধি হয়েছে যে কারো কথায় চলা যাবে না। আর আমাকে কোনোভাবে মানে মনে হয় যে আমি ড্রাঙ্ক, আমি ডোপ টেস্ট করাইতে পারি। আপনি আমার মধ্যে কোনো ধরনের অ্যালকোহল, কোনো ধরনের ইয়াবা বাবা এগুলো আমার কাছে পাবেন না। আমি কখনো বাবার দরবারে যাই না। এখন পর্যন্ত তনির সাথে কি আপনার কথা হয়েছে? না, আমার সাথে কথা হয় নাই। আমি অনেকবার তাকে আহ ওই ইয়াকে মানে তার যখন মানে ইন্টেনশন ছিল যে সানভিকে আমার কাছ থেকে দূরে সরায় নেবে, তখন থেকে ও আমার সাথে কথা বলা যখন বন্ধ করে দিছে, তখন থেকে তার আমি ফোন দিলে সে পিক করে না। এবং সে অলয় কেউ না করে দিছে। অলয় হচ্ছে মানে তনির বোন, ভাই, ছোট ভাই, তারও না করে দিছে। তো ফোন পিক করে না, এবং সানভীরকেও ফোন দিলে পিক করে না। আর হচ্ছে সে তো ফোন পিক করে না, এবং মেসেঞ্জারেও আমি টেক্সট করলে আমাকে রিপ্লাই করতো না। এবং এই জন্যই আমি শেষ পর্যন্ত লাইভটা বেছে নিয়েছিলাম যে অন্তত এখান থেকে আমার তাকে মেসেজ পাঠাইতে হবে, এখান থেকে আমার বাবা হিসেবে ভালো। সাদাত রহমান ভালো লোক ছিল বাবা হিসেবে, জি উনি ভালো লোক ছিলেন। আমার দৃষ্টিতে উনি যথেষ্ট রকম ভালো লোক, এবং তিনি আমার সানভিকে যথেষ্ট আদর করতেন, যথেষ্ট আদর করতেন। খুব কম আসতো। সঞ্জনা খান লিখছেন সাদাত রহমান থাকতে সানভি ক্যামেরার সামনে আসতে। হ্যাঁ বললাম তো যে একজন ভালো লোক যখন থাকবে আপনার পাশে, আপনি তখন যে কোনো একটা খারাপ কাজ করতে আপনি ভয় পাবেন, আপনি একটু ইতস্তত বোধ করবেন, আপনি একটু লজ্জা পাবেন, এটাই স্বাভাবিক। আপনি চুপ থাকেন, লন্ডন গেলেও ভালো থাকবে। আপনি চলে যান না লন্ডন, হ্যাঁ, তাহসিন নিশাদ অদ্বিতী, আপনি চলে যান লন্ডন, অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। বাবা যেমন অর্থ আছে মেয়েকে এভাবে রাখবে, সমস্যা কি? আপনি সানভি ইজ এ ওয়ান্ডারফুল প্রিন্সেস। মহুয়া রোজ, জি থ্যাংক ইউ সো মাচ। সানভি আসলেই আমার প্রিন্সেস। তনির টাকার প্রতি লোভ, এটার উত্তর দিব না এখন পর্যন্ত। তনির সাথে কি আপনার না, আমি এটার উত্তর দিছি, কথা হয় নাই। ছোট থেকে আপনার কাছে নিয়ে গেলে ভালো হতো। ওই যে আইনের মারপ্যাচের মধ্যে পড়েছে, এখন অবশ্যই আইনটা নাই। আপনি যেখানে ছিলেন তার ঠিক পাশেই, আপনার পাশে পুরো বাঙালি জাতি আছে ইনশাল্লাহ। আপনার মেয়ে, হ্যাঁ আমার পাশে এখন সবাই আছে, এটা আমার সাহস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা বাবা আমার সাথে আছে, আমার মায়ের দোয়া আছে, আপনারা এখানে যারা আছেন আপনাদের দোয়া আছে, আপনাদের ভালোবাসা আছে। ইনশাল্লাহ সানভি আমার কাছে আসবে। সানভির চিন্তা এতদিন করেন নাই, এখন আসছেন, টুম করে চলে আসলেন। আর কতবার বলবো ভাই, আপনারা কি প্রতিবন্ধী? আমি বললাম যে সাদাত রহমান যতদিন জীবিত ছিল আমার সানভীরকে নিয়ে তনির সাথে আমার কোনো প্রবলেম ছিল না, আমার কোনো ধরনের প্রবলেম ছিল না। দেখেন আপনি সাদাত রহমান যখন জীবিত ছিল সানভি কিন্তু কখনোই আইসা নাচানাচি গায়া করে নাই, টিকটক করে নাই, এগুলা করে নাই। ইভেন তখন কোনো ধরনের কোয়েশ্চেন ছিল না যে আমি আমার মেয়েকে নিয়ে যাব। তখন কথা ছিল কি যে ও ভালো স্কুলে পড়তেছে, আসা যাওয়া করতেছে, যখন ইচ্ছে তখনই আমি তার সাথে কথা বলতেছি, হ্যাঁ যখন ইচ্ছে সে এখানে আসতে পারতেছে।
তখন আমার কোনো ধরনের প্রবলেম ছিল না। প্রবলেম তো হচ্ছে এখন, যখন এই রাসেল ক্রিমিনাল এখানে এসে ইন করছে। আমি আপনাদের মাধ্যমে জানতে পারছি সে একজন ক্রিমিনাল। তো আমি কিভাবে ইয়ে করব? সৎ মা খুব ভালোবাসবে, এই কমেন্ট চলে গেছে, আমি পড়তে পারলাম না। মোর সুলতানের কথা এরকম হয়েছে। আপনি কি মোর সুলতানের কথায় কমেন্ট করছেন এখানে? তাহলে ভেরি গুড। তো দ্বিতীয় লজ্জা লাগে না? আপনারা আসলেই প্রতিবন্ধী। টনি কিছু মানে লোক কমে মানে হায়ার করছে, প্রতিবন্ধী হায়ার করছে, কি যে কমেন্ট করে। টনি ভালো কিছু লোক আইনা ইয়ে করো তো, হায়ার করো তো, যাতে ভালো করে কমেন্ট করতে পারে। টনিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিত। না না, সে তো আপনার ভাই বোন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ থেকে তাড়ায় দেওয়ার দরকার নাই। সে আমার মেয়েকে ফিরিয়ে দিলে হবে ইনশাল্লাহ। সানমি আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, সানভিজ কালেকশন ছিল ওইটা। ও এটার অ্যাডমিন ছিলাম আমি, আর এটার অ্যাডমিন ছিল রুবাইত ফাতিমা টনি, দুইজন অ্যাডমিন ছিলাম। তারপরে ওই পেজটাও ডিলিট করে দেয়, তারপরে সে পেজ খুলে হচ্ছে সানভিজ নিউ, যেটা এখন সানভিজ বাই টনি। নাটক শেষ করবে কবে এই বাবা? সন্তানকে ফিরে পাইতে চাইলে, সন্তানকে যদি আপনি ফিরে পাইতে চান, সন্তানকে যদি আপনি সেভ করতে চান, আর সেটা যদি আপনার কাছে নাটক মনে হয়, কিয়ামতের আগে নাটক শেষ হবে না। সানভি বড় হলে তোকে জুতা দিয়ে মারবে। আপনি যদি আপনার বাবাকে মাকে জুতা দিয়ে মারেন, সানভিও মারবে, আমার কোনো আপত্তি নেই। যে শিখে আসছে ওর ব্রোকারদের কাছ থেকে শিখে আসছে। হিয়াকে নিয়ে কিছু বলেন। হিয়া আমার ছোট বোনের মতো ছিল। আমি যখন ঢাকায় ছিলাম, উত্তরাতে যখন থাকতাম, আগারগাঁওতে যখন থাকতাম, হিয়া আমার বাসায় থাকতো, আমার সাথে থাকতো। সে আমার ছোট বোনের মতো, এবং সে মায়ের দায়িত্ব পালন করছে। সে সানভিকে এবং সরফরাজকে সে মায়ের আদর, মায়ের ভালোবাসা সম্পূর্ণটাই সে দিছে। এজন্য আমি হিয়াকে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমার আরো একটা টেনশনের কারণ হচ্ছে কি জানেন? আমি যেদিন জানতে পারলাম যে টনি বাসায় হিয়া থাকছে না, তখন আমার খুব বড় টেনশনের কারণ হয়েছে। কারণ আমি এমনও জানছি যে সানভির অনেক জ্বর। হ্যাঁ, টনি বাসায় নাই। হ্যাঁ, সানভি অনেক জ্বর, 102-3 জ্বর। হিয়া তারে জলপট্টি দিছে, তার গা মুছে দিছে, তারে ওষুধ খাওয়াই দিছে, তারে খাবার খাওয়াই দিছে, সম্পূর্ণটা হিয়া করছে। সম্পূর্ণটা হিয়া করছে, মানে মায়ের যে আদরটা, মায়ের যে অভাবটা, সেটা সে পূরণ করার চেষ্টা করছে হিয়া। সেটা সারফরাজের ক্ষেত্রে, সেটা সানভির ক্ষেত্রে। এবং যখন স্কুল থেকে ফোন দিত, যে কোনো কারণে সানভি অসুস্থ হয়ে গেছে অথবা যে কোনো একটা কারণে ফোন দিত, যখন টনিকে খুঁজে পাইতো না, তখন আমাকে ফোন দিত, আমি ফোন দিতাম হিয়াকে। তখন হিয়া ওই দায়িত্বটা পালন করত, খুব সুন্দরভাবে এই দায়িত্বটা পালন করার চেষ্টা করত। সানজিদা বিথি অবশ্যই সে ভালো, কারণ সে তোদের মতো কুটনি না। সানজিদা বিথিকে আমি চিনি না। সানভি আপনার কাছে যাবে না। হ্যাঁ, এই যে একটা কথা বললেন না, সানভি আপনার কাছে যাবে না, এইটা হইতে পারে, কারণ আপনারা এই যে কুফুরি টুফুরি করছে, তো এটা নাই আসতে পারে। এগুলা যতটুকু সম্ভব তার মধ্যে খরচ দিতেন, তাহলে আজ না। আমার কাছে তো এগুলা চায় নাই কখনো। এবং আমার এই ওরে যে সমুদ্রের মধ্যে রাখছে, ওখানে আমি এই চামিচ দিয়ে পানি দিলে এটার কি? আর ও কখনো আমার কাছে চায় নাই, সত্যি কথা। আমি 8 বছর কিশোর ছিলাম। আমি ব্যক্তিগতভাবে শহীদ ভাইকে চিনি এবং ওনার মুখে আমি গল্প শুনেছি। হ্যাঁ, রাসেল ভাই, হিমেল মাস্টার খুব ভালো একজন টিচার এবং খুব ভালো একজন মানুষ। সানভির জন্য মায়া লাগছে। আমার সানভির জন্য এমন কোনো মানুষ নাই যে ওরে দেখলে ভালো না বাসে, ওর জন্য মায়া না লাগে। মার কাছে মেয়ে নিরাপদ। হ্যাঁ, মার কাছে মেয়ে নিরাপদ, সেই মাটা যদি নিরাপদ হয়। মা যদি নিরাপদ হয়, মেয়ে নিরাপদ। আপনার সমস্যা থাকলে আপনি ঘুমিয়ে পড়েন।
সাদাত রহমানের মৃত্যুতে সানভি খুব কষ্ট পেয়েছে, এটা আমরা ভিডিওতে দেখেছি। হ্যাঁ, কষ্ট পাবেই, কারণ হচ্ছে বাচ্চা মানুষ হচ্ছে কি আদরের পূজারি থাকে। একজন মানুষ দিনের পর দিন যাকে আদর করলো, খাওয়াই দিল, রাখলো, খোঁজ নিল, খবর নিল, সেই মানুষটা মারা গেছে। সেই মানুষটা মারা যাওয়াতে তো বাচ্চাটা কষ্ট পাবেই। সে ক্রিমিনাল হলে আপনার সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যা নাই। আমার তো সমস্যা হচ্ছে ওই জায়গায় যখন একটা ক্রিমিনালের কাছে আপনার ধরেন আপনি চলে গেলেন ক্রিমিনালের কাছে, আপনার জোর করে ঘাট ধরে পাঠাই দিলাম এই এরশাদ শিকদারের কাছে, ও রায়না করে, তখন আপনার ভাল লাগবে যে আমি আমারে তো পাঠাই দিল ঘাট ধরে? তা আপনার যখন আপনার বাবাকে বললাম আপনার ছেলেরে এরশাদ শিকদার তো ফাঁসি হয়ে গেছে, আপনার ছেলেরে হাসিনা তো এই আয়না ঘরে পাঠাই দিছে, আপনার সমস্যা কি? এইগুলো কি প্রশ্ন কই পান এই গাঁজাখুরি প্রশ্ন? আচ্ছা, এখানে যারা কমেন্ট করতেছেন ভালো থাকবে এই সেই, আপনি কেমন পরিস্থিতি বললেন? এদেরকে বোঝায় লাভ নাই আপু। আপনি স্বীকার না করলেও এটা সত্যি, আকাশ নিবিড় আর মোর সুলতানের প্ররোচনা এসব করছেন, এতে আপনার মেয়ের ক্ষতি হবে। প্রতি কমেন্টে তো 500 টাকা করে দেয়। আচ্ছা, এই যে আকাশ নিবিড় আর মোর সুলতানা নাম যে বলতেছেন, আমি একবার উত্তর দিছি, আবার বলতেছি, শুধু শুধু ওনাদের সাথে আমার নামটা জড়ায়েন না। কারণ হচ্ছে আমি বললাম তো যে ওদের কাছে জিজ্ঞেস করে আমি আমার মেয়ের নাম সানভি রাখি নাই। ওদের কাছে জিজ্ঞেস করে আমি আমার মেয়ের সাথে আমার মেয়েকে আমি শিখাই নাই যে আমি তোমার বাবা, এগুলা বলি নাই। শুনলাম আপনি নাকি তনিকে ইসলামপুরে নিয়ে কাপড়ের ব্যবসা। হ্যাঁ, শুনলাম কি, আমি তো বলছি আমি ইসলামপুরে নিয়ে গেছি, আমি নিউ মার্কেটে নিয়ে গেছি, আমি বিভিন্ন ধরনের অনলাইনের আমি কিভাবে কি করতে হয় এগুলো আমি ওরে শিখাইছি, কারণ আমি ই কমার্স বিজনেসের সাথে জড়িত ছিলাম। আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি তনিকে ভালোবাসেন। আমার কথায় বোঝা যাওয়ার দরকার, কারণ আপনি এখানে এই কারণে পাচ্ছেন যে আমি গালাগালি করতে পারতেছি না। তাইলে আপনি পাইতেন আমি তার প্রতি ক্ষিপ্ত, আমি তাকে ঘৃণা করি। মহাপু আকাশ ভাই কই গেল? ফোন দেন, আপনার কাছে যদি ফোন থাকে ফোন দেন। কই গেল ভাই? আমি তো জানি না, আমি তো দেখি নাই। এতদিন পরে লাইভে এসে আপনার স্বামীর জন্য মায়া, এটা বুঝতে চাচ্ছেন? এতদিন তো প্রবলেম ছিল না, এখন যেখানে এই যে রাসেল চুরের থেকে বাচ্চাটাকে উদ্ধার করেন, এই আপনাদের কথা আমি খুব ভয় পেয়ে গেছি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে। এজন্য আমার দরকার আমার সানভিকে আমার কাছে ফিরিয়ে আনা দরকার। আমার মেয়ের একটা সেফ একটা লাইফ আমি আমার মেয়েকে দিতে চাই, এবং আমি আমার মেয়ের 100% 100% সেফটি আমি চাই। আচ্ছা, এই যে আমি যদি অল্প অল্প দিতাম, 11 বছরে কি তার জীবন শেষ? মাত্র ক্লাস 4-এ পড়ে, তার জীবন তো শেষ না। আমি এখনই তো তার দায়িত্ব নিতে চাই, তার একদম বিয়ে পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, যতদিন বেঁচে আছি ততদিন তো তার দায়িত্ব আমি পালন করব। আল্লাহ বাঁচাইছে আপনাকে। হিয়া ও তনির বাসায়? না, আমি শুনলাম হিয়া তনির বাসায় থাকে না। সানভিকে তনি বেয়াদব বানিয়ে ফেলছে। না, ওরে সানভিকে বেয়াদব বললেন না, আসলে ওরে যেটা করতেছে সেটা হচ্ছে মানে খুব প্রেসার ক্রিয়েট করতেছে, তো এগুলা বলার জন্য আমি আসলে এটা বুঝতে পারতেছি। এটা তো নীল আকাশ লেখছে, এটা তো এরকম লাগে। হ্যাঁ ভাই, আমি ক্ষেত, আপনি কি লেগে আইছেন ক্ষেতের মধ্যে কাদামাটির খেলা খেলতে? আপনি ফ্ল্যাটে যান। রাসেল থেকে বাঁচলে, হ্যাঁ অবশ্যই আমি আমার মেয়েকে এখানে আনবো। মা নিজেই তো 12 বেডে নিয়ে থাকে, মেয়ে নিরাপদ কেমনে থাকে? সত্যি কথা, এগুলা বলতে হয় না। সারফরাজ আপনার মতো দেখতে কেন? এটা সারফরাজ আপনার মতো দেখতে কেন?
কোন দিক দিয়ে আমার মতো দেখতে? এতদিন দেখছি কার কার মতো দেখতে, এখন আল্লাহ, আমার মেয়ে আমার মতো দেখতে। সানভি, আপনি নাম ভুল করছেন। হয়তো সানভি কান্না করে তোমার জন্য। আচ্ছা, সাদাতের জন্য কান্না করে, আমার জন্য কেন কান্না করলো না? কারণ আমার জন্য কাদার মতো কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় না, আমি তো মরে যাইনি। হ্যাঁ, ওই লোকটা মারা গেছে, যার জন্য সে কান্না করছে। আমি যদি মারা যেতাম, তাহলে তো আর কেউ আইসা আজকে দাঁড়ানোর মতো কেউ ছিল না, কারণ আমার মা বাবা সহজ সরল মানুষ, তারা কখনোই দাঁড়াইতো না। এবং আমার মেয়েটাকে সে খুব সহজেই লন্ডনে ওই রাসেল এই ইয়ার কাছে এই পাচার করে দিত। আকাশ চুনের ভাইকে এক পেয়ে ফোন করে বলল, মামলা দিলে তুমি সহজ আমাকে মামলা দিবে, এরপর তুমি মনি আর ফোনে সব উড়ে যাবে। আকাশ বাহাদুর ভাই, হায় হায়, আকাশ ভাইয়েরও পীরে ফোন দেয়। আমি জানতাম যে এতদিন এই যে ইয়া কি ফকির টুকির এগুলা সব থাকে আমার মেয়ের চারপাশে। আল্লাহ। আচ্ছা, এতক্ষণ খারাপ কমেন্ট করছেন, এখন ভালো কমেন্ট করেন না? আচ্ছা, আমাকে আসলে খারাপ জানতেন, এখন ভালো জানেন, আসলে জানবেনই। কারণ হচ্ছে আমি তখন আপনাদের কাছে আসি নাই আমার ভালো, আমার ভদ্রতা, অথবা সে যে আমাকে নিয়ে যে কথাগুলো বলছে, আমি আসি নাই এগুলো প্রমাণ করতে। আমি চাইতাম না। একতরফা যখন আপনি একজনের কাছ থেকে একটা কথা শুনবেন, তখন এই আপনি এগুলাই লাগবেন। শালা ফালতু, জি দুলা ভাই, আমি ফালতু ভাই, পারলে মেয়েকে সাবধানে রাখেন, আপনার স্ত্রীর 3 নম্বর স্বামী। ভাই, আমার আবার স্ত্রীর 3 নম্বর স্বামী আসলো কোত্থেকে? আমার মেয়েকে আমি ইয়ে করতে চাই। রিয়ামনি ইসলাম, আপনি নাকি একটা সময় তার জন্য পাগল ছিলেন। আমি এখনো আমার মেয়ের জন্য পাগল। একটা সময় থাকবো কেন, আমি এখনো আমার মেয়ের জন্য পাগল। নাকি মামা? না ভুল কইছি মামা? না, ঠিক আছে, রাইট। ডিভোর্স কেন হলো? আমি ওই যে বললাম যে ডিভোর্স এই কারণে হয়েছে, তেল আর পানি একসাথে মিলে না, তুমি তেল আমি পানি। এই কারণে পড়তেছি যে কি পরিমাণ বিকৃত মানুষের সংখ্যা এখানে আছে, আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ হচ্ছে এটাই যে আপনি ভালো খারাপ কথা লিখলে কেমন লাগে এবং শুনতে কেমন লাগে, এটা আপনার তনির মাকে নিয়ে, এটা তো কিছু বলেন, আমি তো এটা বলছি, এর আগে বলছি। মেয়ে এখন যেমন লাইফ লিড করতেছে, এমন লাইফ তো 14 গোষ্ঠীও দিতে পারবে না। মাহি কুইন্স, এটারে যদি আপনি লাইফ বলেন, তাহলে আমি আপনার নিয়ে একটু কনফিউশনে আছি। এই কেডা কইছে যারা শিশুদেরকে নিয়ে কাজ করেন? হ্যাঁ, এরকম অনেকে আমার সাথে যোগাযোগ করছে এবং তাদের সাথে আমার কথা হচ্ছে। এবং ওনারা এই যে মানবাধিকার সংস্থা, ওনারা অনেকে আমার কাছে আসছে এবং ওনাদের সাথে কথা হচ্ছে, এবং ওনারা ওনাদের কাজ করতেছেন। ইনশাল্লাহ আপনারা সবকিছু মানে দেখতে পারবেন। কি খারাপ লোক আপনি, মা থেকে মাসির দরদ আপনার। কারে করলো এই কথা? আপনি কেন, আপনি হেরে যাবেন আইনের কাছে, সেটা সময় বলে দিবে। মেয়ের অধিকার চাওয়া, মেয়েকে চাওয়া, মেয়ের জীবন বাঁচানোটা যদি বাড়াবাড়ি হয়ে যায়, সেই বাড়াবাড়িটা না হয় আমি একটু করলাম, তাতে ক্ষতি কি? এই বয়সে 3 বিয়ে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আরো 10টা করলে আমার কি?
তো আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমি আসলে এত কমেন্ট পড়তে পারছি না। যারা আমাকে আমাকে সাহস দিচ্ছেন, আমি গাইটারের উদ্যোক্তা শুভকামনার সাথে আছি। হ্যাঁ, আমার ঘরের মানুষ পেয়ে গেলাম, মমতাজ বেগম। হ্যাঁ, গাইটাল নামটা শুনে আটকে গেলাম। ধন্যবাদ আপু। তো যেটা বলতে চাচ্ছিলাম, যারা আমার পাশে আছেন এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আমি আশা করব আপনারা আমার পাশে সবসময় থাকবেন যতদিন পর্যন্ত আমার পাশের চেয়ারটাতে আমার আমার বুকের মাঝে আমার মেয়েকে আমি নিতে না পারছি ততদিন পর্যন্ত। এবং আমি নারী জাতিকে বলতে চাই, আপনারা সম্মানের জায়গায়, সর্বোচ্চ সম্মানের সর্বোচ্চ জায়গায় আপনারা আছেন। ইসলাম আমাদেরকে সেটাই বলে। আমি সেই সম্মানের জায়গা থেকে বলতে চাই যে আপনারা পর্দার মধ্যে থাকার চেষ্টা করেন, এবং যারা বেপর্দা হয়ে চলে এবং এই যুব সমাজকে কলুষিত করতেছে এবং বিভিন্ন ভাবে সমাজ নষ্ট করতেছে, আপনারা তাদেরকে, যারা করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি ধরেন কোথাও গেলেন, খুব বাজে একটা সার্কাস হচ্ছে, দর্শক যদি সেখানে না যায় তখন কিন্তু আর সার্কাসটা চলবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমাকে যারা এখন পর্যন্ত অনেক খারাপ কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ। আপনি কষ্ট করে আপনার মোবাইলের এমবি অথবা ওয়াইফাই খরচ করে আমাকে এই খারাপ কমেন্টগুলো করার জন্য, এবং আমাকে খারাপ কমেন্ট করার জন্য অনেকে বলতেছে আপনি পার কমেন্টে আপনারা একটা ডিমান্ড চার্জ করেন। তার মানে আমি এইটুকু সৌভাগ্য যে আপনার খারাপ কমেন্ট নেওয়ার জন্য আপনার রিজিকের ফয়সালা আল্লাহ এইভাবে করছে। তবে সেটা খারাপভাবে না হোক, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আপনারা ভালোভাবে ইনকাম করার একটা সোর্স খুঁজে নেন। আজকে এই পর্যন্ত থাকবো, কারণ যেহেতু কালকে অনেকের অফিস আছে, আমার নিজেরও কাজ আছে, অফিস আছে। আজকে এই পর্যন্ত থাকবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানায় যেতে চাই যে কোনো কোনো হামলা মামলা কোনো কিছু আমি ভয় পাই না। আমার মেয়ের অধিকার থেকে আমাকে কেউ সরায় নিতে পারবে না। আরেকটা কথা লিখে রাখেন, বাবা মেয়ের সম্পর্ক কখনো বিক্রি হয় না, হাজার কোটি টাকা দিয়েও না। যদি বলে যে গোটা পৃথিবী লিখে দিলাম তোমারে, বিনিময়ে তোমার মেয়ে সানভি, সম্ভব না। লিখেন, রেকর্ড করেন, বলে দিলাম। কারণ আমি মূর্খ মানুষ, তো সম্ভব না। তো রিডা কি 2টা 3 পিস দিয়ে বছর পার করে দিছে, সেটা তনিরে জিজ্ঞেস করেন। আমি তো এখানে কাপড় গুনে রাখি নাই যে কয়টা কয়টা পড়ছে। সবাই আমার পাশে থাকবেন। আর যদি কোনো, যেহেতু অনেকক্ষণ কথা বলছি, আমার কোনো ভুল হইতেই পারে, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, এবং আমার কারো কারো আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন, আমার পাশে থাকবেন। এবং আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর না, যার কারণে আমি আসলে রেগুলার আসি না। আমার যে কোনো সুবিধা অসুবিধায় আমি আপনাদেরকে জানাবো, এবং রেগুলার পোস্টের মাধ্যমে জানাবো। এবং আপনি তনির ভাতারদের পাঠানো চামচাদের ব্লক করে দিবেন। এগুলা চিনবো কেমনে কে ভাতার কে চামচা? তুমি চিনিও না রে বোন। আচ্ছা, যাই হোক, এই যে যারা বলতেছে না যে মৌ সুলতানা এবং আকাশ, হলুদ সাংবাদিক আকাশ, ওনাদের কাছ থেকে শিক্ষা নিব যে ভাই আমার একটু বলেন তো, কারণ এমনিও যখন ইয়া, হ্যাঁ, তো ওদের সাথে মিশেই যাই। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলি, আমার আগেও বলছি এখনো বলছি, আমার মা, খুব কষ্ট করে আমার সংসারটাকে চালাইছে, এবং সেই কষ্টের 15,000 টাকা আমার মা এখনো দেখায় যে দেখ, তোরে আমি দিছিলাম এই 15,000 টাকা। একদিন বলতেছে, তো ওই 15,000 টাকা দিয়ে যদি আমি একটা কিছু করতাম তাহলে আজকে অনেক কিছু হইতো, তোর কারণে তনির আমি 15,000 টাকা দিছিলাম, ওই তোরা অনলাইনের ব্যবসা করবি। আর সে সে আজকে দিছিলাম তো আমার সানবির ভবিষ্যতের জন্য, সানবি যাতে ভালো থাকে। তো আজ থেকে আরো 10-12 বছর আগে, অথবা 8 বছর আগে 15,000 টাকা, কিন্তু আমি গরিব মানুষ, তো আমাদের জন্য 15,000 টাকা অনেক অনেক কিছু। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। আমি এটা আপনাদের কাছে হয়তো বা 15,000 টাকা এক কাপ চায়ের দাম,
বাট আমার জন্য সারা মাসের ইনকাম, আমার জন্য, হ্যাঁ, সারা মাসের ইনকাম। আর অনেক গহনা, এগুলোর কথা তো বাদই দিলাম, এগুলা বলবো না। আরেকটা খুব ঘৃণ্য একটা কাজ আছে, যে স্মৃতিটা মনে হইলে আমাকে এখনো, আমি মানে একটা কাজ করে ফেলতে চাইছিলাম তার কথায়, তো সেটা আমি হয় নাই, আমার এখনো খারাপ লাগে। হ্যাঁ, যাই হোক। তো রাবেয়া বসে লিখছে, ভাইয়া টনি নাকি 2টা 3 পিস দিয়ে বছর পার করছে। আমি আমার জানা মতে এই কি বলবো, আমার জানা মতে আমি এমন কোনো ভাবে অথবা আমার এমন কোনো ফ্যামিলি থেকে আসি নাই যে আমার সন্তানদেরকে অথবা আমার আমার স্ত্রীকে এই ছিঁড়া ছিঁড়া কাপড়ে রাখতে হবে। হয়তোবা একটু, যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আমি বলে দিই, অন্তত একটা সম্মানের সাথে, হ্যাঁ, আমি একটা সম্মানের সাথে যেহেতু আমি এখানে থাকি, আমার টাকা নেই, বাট আমার আমার পারিবারিক একটা ঐতিহ্য আছে। সেই ক্ষেত্রে মানে ভিতরে যাই থাকুক না থাকুক, বাহিরটা একটু ফিটফাট করে রাখতে হয়। হ্যাঁ, তো এইটুকুই আপনাকে বললাম। তবে আমি একটা জিনিস গর্বিত, যে আমি বউয়ের জন্য আমি আমার মা বাবাকে ছেড়ে যাই নাই। তো বউয়ের জন্য যদি মা বাবাকে ছাড়তে না পারি, তো আমি আমার সন্তান ছেড়ে দিব? আমি তো বাবা, সন্তান ছাড়বো না। আমি যদি আমার মায়ের সন্তান যদি আমি থাকতে পারি, আমার সন্তান আমার কাছে আল্লাহ পাঠায় দিবে। এটা আমি ঈমান থেকে বলি। আমার আমি খুব পাপী, আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, এর থেকে নিকৃষ্ট আর নাই। একটা 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 ঘটনা বলি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে যে, আল্লাহ, আমার জায়গায় আমার উম্মতের মধ্যে সবচেয়ে পাপী বান্দাকে একটু আমাকে দেখাও। তা আল্লাহ বললো যে, তুমি ওই জায়গায় যায় দাঁড়াও, তোমারে দেখাচ্ছি। তারপর মুসা আলাইহিস সালাম ওখানে বসলেন। তখন দেখতেছে যে একটা লোক মানে যাচ্ছে। তো আল্লাহ বলে দিছে যে, এদিক দিয়ে যে লোকটা প্রথম যাবে সেই তোমার উম্মতের মধ্যে সবচেয়ে পাপী। তো উনি তো দেখলেন মুসা আলাহিসাল্লাম সাল্লাম কিন্তু পাপী উম্মত দেখে ফেললেন। তো উনি আবার আল্লাহকে বললেন, আল্লাহ, সবচাইতে মানে নিষ্পাপ আমার উম্মতকে তারা আমি দেখতে চাই। তো আল্লাহ বললেন, বিকালবেলা ওখানে বসবা, যে লোকটা প্রথম হাইটে আসবে সেই হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে মানে নিষ্পাপ, তোমার উম্মতের মধ্যে সবচেয়ে নিষ্পাপ উম্মত। তো মুসা আলাহিসাল্লাম সাল্লাম অবাক হইলেন। কেন অবাক হইলেন জানেন? অবাক হয়েছে এই কারণে, সকালে যে লোকটা ছিল সবচেয়ে পাপী, বিকেল বেলায় সেই লোকটা হচ্ছে নিষ্পাপ, তার কোনো পাপ নাই। মুসা আলাহিসাল্লাম সাল্লাম খুব অবাক হয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ, ঘটনাটা কি? তখন আল্লাহ বলল, শোনো মুসা, সে তার ছেলেকে কাঁধে করে নিয়ে জঙ্গল দিয়ে হাঁটতেছে। তার ছেলে প্রশ্ন করছে, বাবা, এই জঙ্গলের থেকে বড় কি আছে? তো ছেলের বাবা উত্তর দিছে, বাবা, এই জঙ্গলের থেকে বড় এই পৃথিবী। ছেলে প্রশ্ন করছে, বাবা, এই পৃথিবীর থেকে বড় কি আছে? বাবা উত্তর দিয়েছে, এই পৃথিবীর থেকে বড় এই আকাশ। ছেলে প্রশ্ন করছে, বাবা, এই আকাশের থেকে বড় কি আছে? বাবা চিৎকার দিয়ে কান্না করে বলছে, এই পৃথিবীর থেকে বড় হচ্ছে আমার পাপ। ছেলে আবার বলছে যে, বাবা, তোমার পাপের থেকে বড় কি আছে? বাবা কেঁদে কেঁদে বলছে, আমার পাপের থেকে বড় হচ্ছে আমার আল্লাহর দয়া। আল্লাহ এইটুকু কথা রিসিভ করছে, করে তারে নিষ্পাপ বানাই দিছে। সকালের পাপী মানুষটা বিকালবেলা নিষ্পাপ। আল্লাহর কত ধৈর্য, আল্লাহর কত কত দয়া। তো সেই একটু দয়া ছিটা ফোটা যদি আল্লাহ আমারে দেয়, আমার সানবি আমার। বইলা দিলাম, ইমান নিয়া বললাম, আমার সানবি আমার। পৃথিবীর কোন শক্তি আমার এখান থেকে নিয়ে যেতে পারবে না, যদি আমি আল্লাহর ইমান নিয়ে বলছি, তাওয়াক্কাল তো আল্লাহ। আমি ইমান নিয়ে বলছি, আর আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস আর আল্লাহর বিশ্বাস আমার কাছে আসবে, সানবি আমার কাছে আসবে। কোনো কুফরি, কোনো ডাক্তারি ট্রিটমেন্ট দিয়ে বাবা মেয়ের সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমি চ্যালেঞ্জ করলাম, আল্লাহর উপর, ইমানের উপর দাঁড়ায় আমি চ্যালেঞ্জ করছি। আল্লাহর কাছে দয়ার শেষ নাই, আল্লাহর শক্তিরও শেষ নাই। শয়তানের খেলা যেখানে শেষ, আল্লাহর খেলা তখন শুরু। বলছিলাম না যে এলোপ্যাথির ক্ষমতা যেখানে শেষ, হোমিওপ্যাথির ক্ষমতা তখন শুরু। আল্লাহ কবুল করছে। কইরা দেখেন, সকালবেলা মানববন্ধন টানবন্ধন হয়ে গেছে।
আমি প্রেস কনফারেন্সও করবো এর জন্য যদি করতে হয়, কিন্তু আমি আমার মেয়েকে চাই। মামলা করতে হলে মামলা করব। মামলা যাই নাই, কারণ হচ্ছে আমি চাই নাই আমার মেয়েটাকে কাঠগড়ায় নিয়ে দাঁড় করাইতে। কারণ কত ধরনের বাজে মানুষ আছে, কত ধরনের বাজে কথা বলে, এই ধরনের বাজে একটা সিচুয়েশনে আমি চাই নাই আমার মেয়েটাকে। আপনি আকাশ টিমের ভাই, ওনাদের সাথে লাইভে আসবো কিনা জানি না, সেটা সময় বলে দিবে। আপনি আকাশ নিবিড় ভাই ও মহাপুর সাথে একদিন লাইভে আসবেন? চেষ্টা করবো আসার। কারণ দেখেন, ওনাদের সাথে আমার কোনো ধরনের কানেকশন নাই। এর মধ্যে অনেকেই বলতেছে যে ওদের কথায় আমি এখানে আসছি। আমি চাই না কেউ আমার জন্য কোনো ধরনের প্রশ্নের অথবা কোনো ধরনের বাজে কথার সম্মুখীন হোক। ও নাকি ওর মা থেকে ধার নিয়েছিল 15,000 টাকা ব্যবসার জন্য। আচ্ছা, এটা কি কোনো মানে এই ব্যবসায়িক টালি খাতার জায়গা যে ও এখানে এসে হিসেব দিয়ে যাচ্ছে যে এখানে এটা নিছিল সেটা নিছিল? হ্যাঁ, এরকম এটা যদি আদালত না হয় তাহলে এগুলো এখন কেন বলে? আর আমি ওর এই যে এই কোটি কোটি ভিউয়ার্স যেখানে তার আছে, তা আমার মতো মানুষের প্রশ্নের উত্তর তার দিতে হয় কেন? সে যদি আমার আমার ফোনটা পিক করতো, সে যদি আমার সানভির সাথে আমার সাথে যদি এ করতো, তাহলে আমি এখন ঘুমাইতাম আরামে। সেও আমার এই ব্যবসা রাইখা শোয়েব কি বললো, সানভির বাবা কি বললো, এইগুলা নিয়ে তার মানে কনসেন্ট্রেশন দিতে হইতো না। সে তার আরামে তার ব্যবসাটা করতে পারতো। চলে যাইতে চাইতেছি কিন্তু আজাইরা কথাবার্তা কইতাছে। তনি স্ট্রাগল করা মেয়ে, সে নিজের মেয়েকে এত বড় বিপদে ফেলবেন না। আপনি এসব শয়তানের কথায় নাইছেন না। তনি স্ট্রাগল করা মেয়ে। তনি কতটুকু স্ট্রাগল করছে আই নো বেটার। তো ঠিক আছে, আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আমার কোনো কথায় কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন, এবং আপনাদের সাথে প্রতি সময়ই কথা হবে, কারণ আমরা একটা পরিবার। সবসময় যে একটা বিষয় নিয়ে কথা বলবো তা না, অনেক কিছু নিয়েই কথা হইতে পারে। আমি যেহেতু মাঝে মধ্যে গান গাই, অনেকেই আমার গানকেও ভালোবাসছেন, এটা আমার জন্য একটা চরম পাওয়া। এছাড়া আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন। ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে, বড় ভাই হিসেবে, বন্ধু হিসেবে, ছেলে হিসেবে আপনাদের পাশে থাকবো, এবং আপনাদের পাশে চাই আমার যুদ্ধের শেষ দিন পর্যন্ত। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবার রাতটা ভালো কাটুক, নতুন একটা সূর্য আসুক আপনাদের জীবনে সুখের বার্তা নিয়ে। ধন্যবাদ।